ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। আচ্ছা, আমাদের হচ্ছে গিয়ে আমরা যে প্রথমে ইউজ করতাম ইম্পোর্ট বা এক্সপোর্টে, আমরা হচ্ছে গিয়ে যে টিএক্সটি ফাইল অথবা যখন সিএসভি ফাইল ছিল আমরা হচ্ছে গিয়ে ইনশিট ইউজিং বা আউটশিট ইউজিং এগুলা ইউজ করতাম। তা এখানে যদি যে ডেলিমিটেডটা ইউজ করি তাহলে কি সেম ফাংশন দুইটারই? অনেক জায়গায় দেখেছি হচ্ছে কি ইম্পোর্ট ডেলিমিটেড ইউজ করে আর কি। মানে ফাংশন কি এখানে সেম? ফাংশন বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। মানে হচ্ছে গিয়ে ভাইয়া যে যে আমরা যে ইম্পোর্ট করি, ইম্পোর্টের মধ্যে আমাদের ছিল যে টিএক্সটি ফাইল অথবা হচ্ছে গিয়ে ফাইলগুলো সিএসভি। এগুলোর ক্ষেত্রে তো হচ্ছে যে ইনশিট ইউজিং ইউজ করি অথবা আউটশিট ইউজিং, মানে এক্সপোর্ট বা ইম্পোর্টে। হ্যাঁ। আহ, তো এই ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি হচ্ছে ডেলিমিটেডটা ইউজ করে, ডেলিমিটেড। মানে হচ্ছে ইম্পোর্ট ডেলিমিটেড, তারপর হচ্ছে মনে করেন কোড মানে যে লোকেশনটা দেয়। তা এটা কি ভাইয়া মানে ইনশিট ইউজিং এটা কি মানে পুরোপুরি সেম? আহ ডেলিমিটেডটা ইউজ করা হয় মূলত এক্সেল ফাইলের মধ্যে একটা ফরম্যাট আছে, সিএসবি ফরম্যাট। সিএসবি ফরম্যাটে ডাটাগুলো কমা কমা দিয়ে অনেক সময় সেভ করা থাকে। ওইটাকে ডেলিমিটেড ফরম্যাট বলে। ওই ক্ষেত্রে আমাদের আচ্ছা, তার মানে ডেলিমিটেডটা এটা ইউজ হচ্ছে কি করতে হয়। টিএক্সটি এবং সিএসভি এর ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। মানে অনেক হ্যাঁ, আর ডাটার ফরম্যাটে ডাটাটা আপনি ক্লিক করলে দেখতে পাবেন ওইটার কমা কমা এক একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল কমা দিয়ে আর কি আলাদা করা হয়েছে আর কি। যেভাবে এটা তার মানে হচ্ছে ডেলিমিটেডটা ইউজ করবো আমরা সিএসভি এবং টিএক্সটি তে, আর হচ্ছে গিয়ে যখন ওই যে এক্সএল এক্স থাকে মানে ওইটা হচ্ছে কি মানে এক্সেল একটা আর কি, যেটা ওই যে শিট দিয়ে করি আমরা হ্যাঁ, মানে। হ্যাঁ। আচ্ছা। মূলত যে এটা হলো টেক্সট বা সিএসবি তে মূলত কমা ইউজ করা হয়। অন্য কোনো ফরম্যাটেও যদি কমা ইউজ করা হয় বা অন্য কোনো ডেলিমিটেড ইউজ করা হয়, কমার পরিবর্তে জাস্ট যেমন হাইফেন বা অন্য জি। কোনো সিম্বলকে ডেলিমিটেড হিসাবে ইউজ করা যেতে পারে। ওই ক্ষেত্রে আমাদের ওটা উল্লেখ করে দেওয়া লাগবে আর কি। আচ্ছা। আর ভাই এক্সএল এস আর এক্সএল এস এক্স, মানে এখানে তো ভাই ওরকম ডিফারেন্স নাই, মানে যে যখন যে আমরা যে এক্সটেনশন লিখি এক্সেল ফাইলে, মানে আমরা যে আমাদের যে ভাই শিটটা দিয়েছেন ওই যে ভাই লেকচার স্লাইড, ওখানে হচ্ছে এক্সেল এস দেওয়া। তো আমার এক্সেল এস এক্স দিলে হয়, মানে এটা কি মানে কোনো প্রবলেম মানে এখানে মানে? ওটা মূলত আপনার ফাইলটা যে ফরম্যাটে আছে ওইটা হলো ফাইলটা দেখবেন, ফাইলের লাস্ট এক্সটেনশন যেটা আছে ওইটা ইউজ করবেন। এটা মূলত এক্সেল এর মধ্যে বিভিন্ন ভার্সন রয়েছে, জি 27, 10, ওই রকম আর কি, এক এক ভার্সনের জন্য এক একটা আর কি। জি জি। আমরা কি শুরু করে দিব নাকি আরো 2 মিনিট ওয়েট করব? আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আহ আমি ক্লাস শুরু করার আগে আপনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু কথা বলতে চাই। আপনাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল মূলত আপনারা ক্লাসটা কন্টিনিউ করতে পারতেছেন কিনা, আমাদের সাথে আহ একইভাবে আগাতে পারছেন কিনা, এটার জন্য আমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া। কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো অনেকে করেছেন, আবার অনেকে করেননি। যারা করেননি হয়তো তারা অনেক প্রবলেম ফেস করতে পারেন বা কোনো সমস্যা হতে পারে। ওই ক্ষেত্রে আপনারা একটু লেকচার স্লাইড গুলো আবার একটু দেখার চেষ্টা করবেন। ভিডিওটা আমার হিসাবে দেখাটা খুব টাফ, কারণ হলো 2 থেকে 3 ঘন্টা ভিডিও টেনে টেনে দেখাও। আমাদের ক্লাসের মাঝখানে অনেক অপিনিয়ন হয়, আমরা কনভারসেশন হয়, ভিডিওর সাইজটা অনেক বড় হয়ে যায়, লেন্থটা অনেক বড় হয়ে যায়। ওটা দেখাচ্ছে আমার মতে লেকচার স্লাইডটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থ্রো আউট করেন, জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে, আপনার পুরো জিনিসটা কভার হয়ে যাবে। তো ওইটা আবার একটু দেখে আপনি ট্রাই করলে আশা করি আপনারা পারবেন জিনিসটা। এখানে কঠিন তেমন কিছু দেওয়া হয়নি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের নক দিতে পারেন, গুগল করতে পারেন, বা অন্য কোনো কিছুর হেল্প নিতে পারেন। কিন্তু আপনি একটু জিনিসটা একটু করার চেষ্টা করবেন। আশা করি আপনারা চেষ্টা করলে সবাই পারবেন। যারা সময় দিয়েছেন তারা খুব সুন্দর অ্যাসাইনমেন্ট করেছেন। আমি নিজে বললে আমি নিজেও এত সুন্দর হয়তো করতে পারতাম না। আপনাদের এক একজনের অ্যাসাইনমেন্ট অনেক ভালো হয়েছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করে দিতে পারি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আহ, আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে সামারাইজেশন অফ ডাটা, যেটা নিয়ে আমাদের নাইম ভাই কালকে ফার্স্ট ক্লাসটা নিয়েছিলেন। আমরা আজকে তার সেকেন্ড পার্টটা দেখব। আমাদের ক্লাসের আজকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে। শুরুর ভাগে আমরা দেখব ডাটার কি ধরনের স্ট্রাকচার রয়েছে। তারপরে আমরা নাইম ভাই যে ক্লাসটা রয়েছে ওই টপিক গুলো আবার একটু রিভিউ করা লাগবে। এবং শেষ ধাপে আমরা দেখব কিভাবে সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করতে হয়। আমরা ক্লাসে চলে যাই। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে নাইম ভাইকে করতে পারেন। নাইম ভাই আশা করি কিছুক্ষণ পরে জয়েন করবে, ওনার একটু লেট হচ্ছে। আর অথবা কোনো কিছু না বুঝতে পারলে আর আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই, নক করতে পারেন আমাকে। আচ্ছা, আমি প্রেজেন্ট আছি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্রাকচার অফ ডাটা। ডাটার বিভিন্ন স্ট্রাকচার রয়েছে। আমরা যে কোনো সার্ভে ডাটাকে দেখলে ডাটার বিভিন্ন টাইপ রয়েছে। এখন এই ডাটার টাইপ গুলো মূলত আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট টাইপে আমরা যে ডাটাগুলো দেখি তা হলো ক্রস সেকশনাল ডাটা। ক্রস সেকশন ডাটা হচ্ছে সেই ডাটা যেখানে আমরা মাল্টিপল ইন্ডিভিজুয়াল অবজার্ভ অ্যাট সেম টাইম পয়েন্ট। আমরা একই নির্দিষ্ট টাইম পয়েন্টে মাল্টিপল ইন্ডিভিজুয়ালকে অবজার্ভ করে থাকি। ফর এক্সাম্পল বলা যেতে পারে, আহ যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, স্টার্টিং স্যালারি অফ ইউনিভার্সিটি গ্রাজুয়েশন ইন 2016। 2016 সালে ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের মধ্যে স্টার্টিং স্যালারিটা কত ছিল। এখানে একই সালে 2016 সালে একটা নির্দিষ্ট টাইম পয়েন্টের মধ্যে আমরা বিভিন্ন ইন্ডিভিজুয়ালের স্যালারি কত, ওই জিনিসটা আমি ডাটাটা কালেক্ট করতেছি। এইরকম সেম টাইপের আরেকটা এক্সাম্পল হতে পারে, যেমন আজকে একটা নির্দিষ্ট টাইম পয়েন্ট, আজকে আমাদের সাথে এখানে জয়েন করেছে মোট আই হোপ প্লাস 50 প্লাস অর 100। তো একই নির্দিষ্ট সময়ে আমি যদি আপনাদের সবার থেকে একটা ডাটা নিই আজকে, যেমন আমি আপনাদের জিজ্ঞেস করতে পারি সকলের ইনকাম কত, অথবা জিজ্ঞেস করতে পারি সকলের সিজিপিএ কত। যদিও ইনকাম আর সিজিপিএ আমি জিজ্ঞেস করবো না, ফর এক্সাম্পল বললাম আর কি, হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল। একই নির্দিষ্ট পয়েন্টে আমরা এই যে এখানে 50 জন বা 100 জন বা 1000 জন বিভিন্ন ইন্ডিভিজুয়ালের যে ডাটাটা কালেক্ট করে থাকি, সেটা হলো ক্রস সেকশনাল ডাটা। বা যে কোনো একটা সার্ভের ক্ষেত্রে ধরুন 2020 সালে আমরা একটা সার্ভে করব, ওই সার্ভেতে আমরা এক নির্দিষ্ট কোশ্চেন, একই কোশ্চেন আমরা বিভিন্ন জনকে করে থাকবো। ইন্ডিভিজুয়ালকে আমরা একই কোশ্চেন করব, আপনার বয়স কত, আপনার নাম কি, আপনার জেন্ডার কি, আপনার ইনকাম কত, আপনার মান্থলি কস্ট কত, আপনি কি ধরনের কি ধরনের জিনিস ইউজ করে থাকেন, কোন ব্র্যান্ডের জিনিস ইউজ করে থাকেন, বা যে কোনো, আমি সব থেকেও আমি এই ডাটা নিতে পারি। আমাদের এটা হলো ফার্স্ট ক্যাটাগরি অফ ডাটা। এটা এরপরে আমাদের আরেক ধরনের ডাটা রয়েছে, তা হচ্ছে টাইম সিরিজ ডাটা। এটা খুবই প্রচলিত একটা ডাটা আর সবচেয়ে মজার একটা ডাটা। টাইম সিরিজ ডাটা হচ্ছে এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল অবজার্ভ অ্যাট মাল্টিপল টাইম পিরিয়ড। আমরা যে ইকোনমিক্যাল ডাটা যেগুলো দেখি, ইকোনমিক্স রিলেটেড যে ডাটাগুলো দেখি, বা শেয়ার মার্কেটের যে আপ ডাউন দেখি, ওই সবগুলো ডাটা হচ্ছে টাইম সিরিজ ডাটা। এমনকি আমরা যে ওই যে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রতিদিনের আজকের তাপমাত্রা কত হবে, কালকের তাপমাত্রা কত হবে, এরপরে পরের মাসে তাপমাত্রাটা কত হবে, আজকে বৃষ্টি হবে
কি না, কালকে বৃষ্টি হবে কি না, এই ধরনের যে ডাটাগুলো দেখি, এই সবগুলো ডাটা হলো টাইম সিরিজ ডাটা। এখন টাইম সিরিজ ডাটাতে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের মাল্টিপল পয়েন্টে আমি ডাটাগুলো কালেক্ট করে থাকি। যেমন আমি ধরতে পারি আহ ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে, ঢাকার মধ্যে আহ গড় বৃষ্টিপাত কত। এখন প্রতিদিন যেমন মাসে আজকে 1 তারিখে, 1 তারিখে ধরলাম আমি গড় বৃষ্টিপাত কত তা রেকর্ড করলাম, 2 তারিখ কত রেকর্ড করলাম, 3 তারিখ কত রেকর্ড করলাম, 4 তারিখ কত রেকর্ড করলাম। একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল, মানে শুধুমাত্র ঢাকার জন্য যদি বের করি, ঢাকা আজকের তাপমাত্রা পুরো মান্থ, পুরো 30 দিনের ডাটা, ওইটা হবে একটা টাইম সিরিজ ডাটা। সেম ভাবে যদি আমরা একটা আহ ধরলাম সুপার শপের প্রতিদিনের ক্রয় বিক্রয়, একই সুপার শপের প্রতিদিনের ক্রয় বিক্রয়, আজকে কত ক্রয় হচ্ছে, কালকে কত ক্রয় হচ্ছে, পরশু কত ক্রয় হচ্ছে, এভাবে পুরো মান্থের যদি আমি একটা ডাটা নিই, ওইটা হবে একটা টাইম সিরিজ ডাটা। এটা হলো আমাদের সেকেন্ড কাইন্ড অফ ডাটা। এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে, ইনফ্লেশন অফ বাংলাদেশ লাস্ট 10 ইয়ার। এরপর হলো অ্যাপেলের প্রফিট, লাস্ট মান্থে কত প্রফিট হয়েছে প্রতিদিন। আমাদের থার্ড টাইপ অফ ডাটার মধ্যে রয়েছে আমাদের আরেক ধরনের ডাটার সাথে আমরা পরিচিত, তা হলো প্যানেল ডাটা। প্যানেল ডাটা কিছুই না, প্যানেল ডাটা হলো ক্রস ডাটা প্লাস টাইম সিরিজ ডাটা, দুইটার কম্বিনেশন। ওই ক্রস ডাটাতে আমরা মাল্টিপল ইন্ডিভিজুয়ালের একই সেম পয়েন্টে ডাটা কালেক্ট করেছিলাম, আর অন্যদিকে আমরা টাইম সিরিজ ডাটাতে একই অবজারভেশনের মাল্টিপল টাইম পয়েন্টে ডাটাটা কালেক্ট করেছিলাম। কিন্তু প্যানেল ডাটার ক্ষেত্রে আমরা মাল্টিপল ইন্ডিভিজুয়ালের মাল্টিপল সময়ে, মাল্টিপল টাইম পিরিয়ডে ডাটাটা কালেক্ট করব। ভাই আবার একটু কষ্ট ফর করে এক্সাম্পল, হ্যাঁ জি বলুন। ক্রস সেকশনাল, আমি আবার বলি, ক্রস সেকশন ডাটাতে আমরা মাল্টিপল ইন্ডিভিজুয়াল, ধরলাম আমরা 50 জন মানুষের একই সময়ে ডাটা কালেক্ট করব, এটা হলো ক্রস সেকশন ডাটা। টাইম সিরিজ ডাটা হচ্ছে আমরা একই মানুষের বিভিন্ন সময় ডাটা কালেক্ট করব। ক্লিয়ার? যে কোশ্চেন করেছিলাম ভাই, আপনি কি ক্লিয়ার? জি জি ভাই। আচ্ছা, এখন ক্রস সেকশন আর টাইম সিরিজ ডাটা দুইটাকে যদি আমি কম্বাইন করি, তাহলে আমরা পাবো হলো প্যানেল ডাটা। প্যানেল ডাটা হচ্ছে আমরা মাল্টিপল ইন্ডিভিজুয়াল, আমরা 10 জন মানুষের ব্লাড প্রেশার কত, ওইটা আমি নির্ণয় করতে চাই। এখন 10 জন মানুষকে আমি এই মাসে আমি ডেকে আনলাম, তার পরিমাপ করে দেখলাম তার ব্লাড প্রেশারটা কত আছে। পরের পরের মাসে আবার ওই 10 জনকে আমি নিয়ে আসলাম, তার ব্লাড প্রেশারটা মাপলাম। এর পরের মাসে আবার তাদেরকে নিয়ে আসলাম। বিভিন্ন টাইম পয়েন্টে একজন মানুষ না, একাধিক মানুষ ইউজ করার কারণ হচ্ছে আহ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা যদি একজন মানুষের ব্লাড প্রেশার নির্ণয় করতে যাই, তখন দেখা যাবে কারো জেনেটিক্যাল কিছু কারণেই ও সবসময় উচ্চ রক্তচাপ থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে, আর কারো নিম্ন রক্তচাপ থাকে বা লো ব্লাড প্রেশার থাকে। তো আমরা ওই একজন মাত্র ইন্ডিভিজুয়ালের উপর কোনো কিছু ডিপেন্ড করে কোনো রিসার্চ করতে পারবে না, ওই জন্য আমাদের তখন প্যানেল ডাটাতে যেতে হয়। প্যানেল ডাটাতে আমরা মাল্টিপল ইন্ডিভিজুয়ালের মাল্টিপল টাইম পিরিয়ডে ডাটাটা কালেক্ট করব। যেমন আমরা আপনারা প্রতিদিন আমাদের ক্লাসে জয়েন করেন, আমরা টোটাল হয়তো আহ, আমরা প্রতি সপ্তাহে একটা বা দুইটা ক্লাসটা নিয়ে ক্লাস হয়ে থাকে আপনাদের। এখন আপনাদের সবার, ধরেন আপনারা টোটাল 50 জন আছেন, আমি ফর এক্সাম্পল বলছি, আপনার 50 জন আছেন। 10 দিন আমি আপনাদের থেকে ডাটা নিব। প্রথম দিন আপনাদের যে কোশ্চেন করা হবে, সেম সেকেন্ড দিন আপনাদের সেম কোশ্চেন করা হবে। আপনাদের 50 জনের 10টা ভিন্ন ভিন্ন টাইম পয়েন্টে আমরা আপনাদের থেকে ডাটা নিচ্ছি, এটা হবে একটা প্যানেল ডাটা। কিন্তু আমরা যদি ক্রস সেকশন ডাটা হিসাব করি, আজকে আর কোনোদিন আপনাদের এই কোশ্চেন করা হবে না। আজকে আপনাদের কিছু কোশ্চেন ইয়ার দেওয়া হলো, আপনারা ওইটার অ্যান্সার করলেন, ওই ওই সার্ভেটা হবে ক্রস সেকশনাল ডাটা। যেমন প্যানেল ডাটার একটা এক্সাম্পল হতে পারে, আমরা
আজকে আপনাদের সবার ব্লাড প্রেশার জিজ্ঞেস করলাম, সেম পরের ক্লাসে আবার আপনাদের ব্লাড প্রেশার জিজ্ঞেস করলাম সবার, এর পরের ক্লাসে আবার আপনাদের সবার ব্লাড প্রেশার জিজ্ঞেস করলাম। এটা হবে একটা প্যানেল ডাটা। ক্রস সেকশন ডাটা, টাইম সিরিজ ডাটা, প্যানেল ডাটা, এই তিনটা কি ক্লিয়ার আপনাদের? জি ভাইয়া। আহ আমি চাইবো আপনাদের মধ্যে একজন এই তিনটার একটা করে এক্সাম্পল দিবেন। একজন না পারলে তিনজন তিনটার একটা এক্সাম্পল দিবেন। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আমি তো অনেক কিছু বললাম, আপনাদের কথা একদম শুনতে চাই। আহ খালিদ হাসান ভাই, আপনি একটু বলেন। স্যার, ভাই একটু পার্ডন করবেন আশা করছি। ক্রস সেকশনাল ডাটাটা হচ্ছে যে একই একই সময়ে মানে বিভিন্ন মানুষের মানে একই ভ্যারিয়েবলের উপরে কোনো ডাটা, যেমন হইতেছে যে আমি যখন কোনো শপিং কমপ্লেক্সের জন্য যখন মানে খরচের হিসাবটা দেখতেছি, যে পার্সন এ, পার্সন বি, পার্সন সি, তো এই বিভিন্ন মানুষের খরচের খাতাগুলো যখন দেখবো সেটা হচ্ছে থ্যাংক ইউ ভাই। পূজা ঘোষ, জাস্ট এক্সাম্পল দিলে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই। আকাশ আহমেদ ভাই, আপনি টাইম বলুন। সিরিজ ডাটাটা আমি বলি। হ্যাঁ জি বলুন। হ্যালো। ভাইয়া টাইম সিরিজ ডাটা যদি আমি কল্পনা করি আরং বা কোন একটা বড় একটা কোম্পানি, তার হচ্ছে 10 বছর 2010 থেকে 2020 সাল পর্যন্ত আমি তাকে ডাটা অ্যানালাইসিস করলাম, তিনি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কতটা র্যাঙ্কিং এ আসলো, মানে মানে প্রতি ইয়ারের জন্য তার মানে প্রফিট কত হলো, প্রফিট না আমি প্রতি ইয়ারে মানে অন্যান্য কোম্পানি আছে না ভ্যাকসিন কো বলি বা ওষুধ কোম্পানির সাথে যদি আমরা কম্পেয়ার করি, সে কি ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা তার র্যাঙ্কিং কত ছিল, মানে এই 10 বছরের ভিতরে এইভাবে আমরা অ্যানালাইজ করতে পারি, এটা হবে। হ্যাঁ, খুব ভালো এক্সাম্পল। আরেকজন বলুন। হ্যাঁ। সানোয়ার ইয়া, আহমেদ। জি ভাই, মনোয়ার ভাই। সানোয়ার আহমেদ ভাই, জি বলুন। হ্যাঁ, আচ্ছা। টাইম সিরিজের যেটা এই যে ভাইটা বললো, এটা আমার কাছে এরকমই। আমি এরকম মনে হয় যে হচ্ছে গত 10 বছরের যদি হচ্ছে ইনকাম নিয়ে হচ্ছে আমি অ্যানালাইসিস করি, ওইটা হবে টাইম সিরিজের। আর আমি যদি হচ্ছে শুধুমাত্র ইনকাম বলুন। বা একটা নির্দিষ্ট সময় বর্তমান সময়ের আহ, ধরি 2024 সালের ইনকাম ইয়া নিয়ে যদি ইয়া করি, তাহলে এটা হবে প্যানেল ডাটা। আর এই দুইটার যদি মিক্সড করি তাহলে এটা হবে ক্রস সেকশনাল। আহ, দুইটা মিক্স করলে ওইটা হবে প্যানেল ডাটা। ও সরি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের নেক্সট সেশনে আমরা চলে যাই। আচ্ছা, প্যানেল ডাটার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ প্যানেল ডাটা রয়েছে। আমাকে শোনা যাচ্ছে তো? জি ভাই। ডিফারেন্ট টাইপ অফ প্যানেল ডাটা রয়েছে, তার মধ্যে হচ্ছে ব্যালেন্স প্যানেল ডাটা। প্যানেল ডাটার মধ্যে ব্যালেন্স প্যানেল ডাটা হলো মাল্টিপল ইন্ডিভিজুয়ালের মাল্টিপল টাইম পিরিয়ডের সবাই যদি রেসপন্স করে তাহলে ওটা হবে ব্যালেন্স টাইম ডাটা, আমার কোনো মিসিং ভেরিয়েবল নেই। কিন্তু আনব্যালেন্স প্যানেল ডাটা হচ্ছে আমার কোনো কোনো অবজারভেশন কোনো কোনো টাইম পিরিয়ডে মিসিং রয়েছে। ফর এক্সাম্পল, আমি আপনাদের বললাম আমরা প্রতি ক্লাসে আপনাদের জিজ্ঞেস করব আপনাদের ইনকাম কত, কত। আজকে জিজ্ঞেস করলাম, না ইনকামের কথা বাদ দেই, আহ ধরেন প্রতি ক্লাসে আপনার ব্লাড প্রেশার আমি জিজ্ঞেস করলাম, আজকের ক্লাসে ব্লাড প্রেশার জিজ্ঞেস করলাম, পরবর্তী ক্লাসে আপনাদের সবার ব্লাড প্রেশার জিজ্ঞেস করলাম। আপনাদের মধ্যে একজন বললো আমি আমার ব্লাড প্রেশার বলবো না, আমি কি জোর করতে পারবো? বা যে কোনো সার্ভেতে আমি গেলাম, ওনার কাছে আমি কোশ্চেনের অ্যান্সারটা চাইতেছি, কিন্তু আমি কোশ্চেনের অ্যান্সারটা উনি দিতে দিতে চাচ্ছে না, তাহলে ওটা তো আমার নেওয়ার কোনো রাইট নেই। অথবা এমন হতে পারে আমি যে ইন্ডিভিজুয়ালকে নিয়ে কাজ করছি উনি মারা যেতে পারে,
উনি অথবা বিদেশ চলে যেতে পারে, উনি অথবা এখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে, যেখানে ওনাকে রিচ করাটা আমার পক্ষে সম্ভব না, অথবা আমাকে রিচ করা ওনার পক্ষে সম্ভব না। এই সকল ক্ষেত্রে আমার ওনার ডাটাটা মিসিং থাকতে পারে। ওই ক্ষেত্রে ওটা হবে আনব্যালেন্সড প্যানেল ডাটা। এরপর টাইমের হিসাবে আমরা যদি প্যানেল ডাটাকে ভাগ করি, ডিফারেন্ট টাইপ অফ প্যানেল ডাটা হতে পারে। শর্ট প্যানেল ডাটা, লং প্যানেল ডাটা, ব্রড প্যানেল ব্রড। শর্ট প্যানেল ডাটার মধ্যে হচ্ছে ফিউ টাইম, অল্প কিছু সময়ের জন্য মেনি ইন্ডিভিজুয়াল নিব, আমরা অনেক মানুষ নিব মাত্র অল্প কিছু টাইমের জন্য। যেমন আমি জাস্ট 2টা ক্লাসের জন্য আপনাদের টোটাল 1000 জন, আজকের ক্লাসে টোটাল 1000 জনের ডাটা নিব, কালকের ক্লাসে টোটাল 1000 জনের ডাটা নিব, তাহলে এটা হবে শর্ট প্যানেল ডাটা। আর লং প্যানেল ডাটার এক্সাম্পল হচ্ছে আমরা মেনি টাইম পিরিয়ড নিব, মাত্র অল্প কিছু ইন্ডিভিজুয়াল নিব। আমরা ধরলাম এখানে 10-12 জন নিলাম, 10-12 জনকে নিয়ে আমি টানা 10 বছর ওনার ডাটাগুলো নিব। 10 জনকে নিব, ওই 5 বা 10 জনকে নিয়ে আমি ওনাদের অবজার্ভ করব 10 বছর, প্রতিদিন ওনার ডাটাগুলো কালেক্ট করব। এটা লং টাইম পিরিয়ডে ওনার ডাটাগুলো আমি কালেক্ট করতেছি। আর গ্রোথ হচ্ছে মেনি ইন্ডিভিজুয়াল নিব, অনেক সময় ধরে অবজার্ভ করব, অনেক মানুষ নিব, তাদেরকে অনেক দীর্ঘ সময় ধরে আমি অবজার্ভ করব, ওটা হলো লং গ্রোথ প্যানেল ডাটা। আমাদের পরবর্তী অংশে রয়েছে আমাদের কালকের ক্লাসে যা হয়েছিল ওইটার একটু রিভিউ করব আমরা, কারণ ওই টপিক গুলো আমাদের আবার একটু দরকার হবে। আমাদের কালকের ক্লাসটায় মূলত আমরা মিক্স ডাটা নিয়ে আলোচনা করেছিলাম। মিক্স ডাটা মূলত ইউনিসেফের একটা প্রোগ্রামের আন্ডারে এই ডাটা গুলো কালেক্ট করা হয়। এখানে আমরা দেখেছিলাম প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, স্টেজ অফ স্যাম্পলিং, এরপর হলো আমরা 64টা ডিস্ট্রিক্টকে আমরা বিভিন্ন ভাবে স্যাম্পলিং স্টার্টাতে ভাগ করে থাকি, ওইভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করে থাকি। ফাইনাল স্যাম্পলে আমাদের প্রায় 64,400 হাউস হোল্ড ছিল। তো এই ডাটা নিয়ে আমরা শুরুতে যে কাজটা করেছিলাম তা হলো আমরা ডাটাটা রিড করেছিলাম, পরে ডাটাটা আমরা ট্যাব দিয়ে বিভিন্ন জিনিস দেখেছিলাম। যে কোনো ডাটার ক্ষেত্রে আমার শুরুর কাজ হচ্ছে ডাটা সম্পর্কে একটু জানা। যেমন আমরা যদি ডাটাটাকে রিড করি, ও আপনারা ডাটা রিড করতে অনেকে এখনো প্রবলেম ফেস করছেন। ডাটা রিড করার জিনিসটা খুবই ইজি। এখানে ফাইলে যাবেন, জাস্ট আবার একটু দেখুন, ফাইলে যাবেন, ওপেন ক্লিক করবেন, তারপর আপনাদের জাস্ট ওই ফাইলটা যেখানে আছে ওই ফাইলটা সিলেক্ট করে ওপেন। যেমন আমার ডাটাটা রয়েছে হলো ডব্লিউএম ডিটিএ, জাস্ট আমার ডাটাটা রিড হয়ে গেছে। অথবা আমরা কোডও ইউজ করতে পারি, কোডটা হচ্ছে ইউজ ফাইল লোকেশন, তারপর ফাইলের নাম প্লাস ফাইলের টাইপ। যদি আমার অন্য কোনো ফাইল ওপেন করা থাকে, কমা দিয়ে আমরা ক্লিয়ার লিখবো, ক্লিয়ার লিখলে আগের ফাইলটা ক্লিয়ার হয়ে নতুন এই ফাইলটা রিড হবে, জাস্ট ক্লিয়ার। নেক্সট, এখন আমরা এই ডাটাটা দেখলাম, এখন এই ডাটা সম্পর্কে আমাকে একটু সামারাইজেশন, মানে আমি ডাটা সম্পর্কে একটু আইডিয়া নিব, এই ডাটার মধ্যে কি আছে বা এই ডাটা থেকে আমরা কি জানতে পারি, এই ধরনের কিছু আইডিয়া নিব। এটার জন্য আমরা র্যান্ডমলি ফার্স্ট অফ অল যে কোনো ভেরিয়েবল কে সিলেক্ট করতে হবে। যেমন আমরা নিতে পারি হলো পরিচিত কিছু একটা নেই, এইজ, ডব্লিউ এইচ নামে এইজ একটা ভেরিয়েবল রয়েছে, সরি, ওইটাকে আমরা ট্যাব দিলাম শুরুতে, ট্যাব এইজ। ট্যাব এইজ দিলে আমরা ভেরিয়েবল এটা দেখতেছি একটা ভেরিয়েবল, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আমরা যদি শুধু এইজ আছে কিনা একটু দেখি, এইজ, এইজ অফ ওমেন, WB3। আমাদের ডাটা সামারাইজেশনের আরেকটা কাজ হচ্ছে আমাদের ভেরিয়েবল খোঁজা। ভেরিয়েবল খোঁজার জন্য আমাদের যেই টাইপের ভেরিয়েবল চাই, ওই ভেরিয়েবলের কোনো একটা কি পয়েন্ট আমি লিখে এখানে সার্চ দিতে পারি, ওই রিলেটেড কোনো ভেরিয়েবল আছে কিনা। যেমন এইজ রিলেটেড আমি ভেরিয়েবল খুঁজছি, এই যে আমি পেয়ে গেলাম এইজ রিলেটেড একটা ভেরিয়েবল WB4। এখন WB4 এর মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, আমি তো ডাটাটা আগে দেখিনি, ফার্স্ট দেখতেছি, তখন আমার কি এই ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে। আমি যদি ট্যাব ইউজ করি, দেখবো কি এই ভেরিয়েবলে শুরুতে কত 15 থেকে 49 পর্যন্ত মানুষের ডাটা রয়েছে, বয়সের ডাটা রয়েছে। তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি, কোড বুক ইউজ করতে পারি।
কোড বুক, আমার ভেরিয়েবলের নামটা লিখবো, তারপর জাস্ট রান। কোড বুকে আমাদের যে জিনিসটা দেখাবে, আমাদের এইখানের মিন, আহ, গড়ে স- গড়ে সকলের বয়স হলো 29.96, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 9.66, তাদের এখানে মিসিং ভেরিয়েবল এই যে এইটা হলো আমার ফার্স্ট কাজ, আমার এখানে কোনো মিসিং ভেরিয়েবল আছে কিনা ওই জিনিসটা আমরা দেখার জন্য আমরা কোড বুক ইউজ করে থাকি। এছাড়াও আমরা লেভেল বুক ইউজ করতে পারি। এখানে কোনো লেভেল নাই, যদি লেভেল থাকে তাহলে হলো লেভেল বুক আমরা ইউজ করলে দেখতে পাবো। যে কোনো লেভেল, যেসব ভেরিয়েবলের ক্ষেত্রে লেভেল ইউজ করা হয় তাদের ক্ষেত্রে আমরা লেভেল ইউজ করে আমরা এই জিনিসটা দেখতে পাবো। এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম ট্যাব ইউজ করে এইচএস7। এইচএস7 ভেরিয়েবলটা হচ্ছে ডিভিশন। ডিভিশন সম্পর্কে একটা টেবিল দেখেছিলাম, ওইখানে আমরা ইম্পর্টেন্স ওয়েট ইউজ করেছিলাম। জাস্ট ওয়েট ইউজ করলে ভেরিয়েবলের অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়। এখন রিকোড, আমরা আরো দেখেছিলাম রিকোড। রিকোড কিভাবে করতে হয়, রিকোড দিয়ে ফার্স্ট আমাকে দিতে হবে রিকোড। রিকোড দেওয়ার পরে আমাকে ফার্স্ট ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আমি কি রিকোড করতে চাই, যেমন আমাদের WB4, আমাদের যে এইজ ভেরিয়েবলটা ছিল ওইটাকে আমরা রিকোড করতে চাই WB4। ওইটাকে কিভাবে রিকোড করতে চাই, 15 থেকে 18, ওদেরকে আমি দিতেছি ফার্স্ট ক্যাটাগরি। আর ওদের লেভেলের নামটা হবে কি দিতে পারি, নামটা দিতে পারি হলো আন্ডার 80। সেম ভাবে আমরা যদি বাকিদের নেই 18 থেকে 49, তাদেরকে আমি লেভেল দিতে পারি 2, তারা হলো 80+। এখন এদেরকে নিয়ে আমি একটা নতুন ভেরিয়েবল জেনারেট করব, এই জন্য আমাদের ইউজ করতে হবে জেন বা জেনারেট, দুইটা ইউজ করলে হবে। জেন ইউজ করলেও জেনারেট বোঝায়, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। জেন দিয়ে তারপর আমরা নতুন ভেরিয়েবলের যে কোনো একটা নাম দিতে পারি, আমি নিউ দিলাম। নিউ এইসব ইউজ করা খুবই খারাপ, আপনারা রিডেবল, যেটা আপনি দেখে ভেরিয়েবলটা চিনতে পারবেন, নিউ এজ, এই টাইপের কিছু একটা দিতে পারেন, যাতে আপনি পরবর্তীতে দেখেই ভেরিয়েবলটা বুঝতে পারেন এইটা হলো ওই ভেরিয়েবল। জাস্ট এই যে আমার ভেরিয়েবলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ভেরিয়েবল সম্পর্কে যদি জানতে চাই, প্রথমে হলো কোড বুক। কোড বুক নিউ, কোড বুক দিলে আমি জানতে পারলাম এখানের মধ্যে আহ আন্ডার 80 9,410 জন রয়েছে, 80+ 54,967 জন রয়েছে, আর মিসিং ভেরিয়েবল রয়েছে 4,332। আহ এটা হলো আমি প্রাইমারি আইডিয়াটা পাইলাম এই নিউ ভেরিয়েবল সম্পর্কে। এখন আমরা যদি ট্যাব ইউজ করি, ট্যাব ইউজ করলে আমরা এই ভেরিয়েবল সম্পর্কে আরো কিছু ইনফরমেশন পাবো। সেম ভাবে আমরা আরো দেখেছিলাম ট্যাব ইউজ করার পর আমরা ইম্পর্টেন্ট ওয়েটস অ্যাডজাস্ট করতে পারি। আমরা টু ওয়ে, আমরা ওয়ান ওয়ে টেবিল দেখেছিলাম, ওয়ান ওয়ে টেবিলের মধ্যে ইম্পর্টেন্ট ওয়েট কিভাবে ইউজ করতে হয় ওটা দেখেছিলাম। রিকোড, এরপর টু ওয়ে টেবিল দেখেছিলাম আমরা। টু ওয়ে টেবিলে মূলত হলো বাইভেরিয়েট অ্যানালাইসিস এর ক্ষেত্রে টু ওয়ে টেবিলটা ইউজ করা হয়। এখন বাইভেরিয়েট অ্যানালাইসিস বলতে আমরা দুইটা একসাথে যদি কম্পারিজন করে থাকি, দুইটাকে একসাথে কম্পেয়ার করে থাকি, ওই ক্ষেত্রে আমাদের টু ওয়ে টেবিলটা দরকার হয়ে থাকে। যেমন আমরা যদি রান করি, এখানে আরবান এন্ড রুরাল এরিয়ার মধ্যে প্রাইমারি এডুকেশনের পার্সেন্টেজটা কেমন, কি ধরনের প্রাইমারি এডুকেশন আরবান আর রুরালের মধ্যে পার্থক্য কেমন, বা প্রাইমারি এডুকেশন আরবানে কেমন রুরালে কেমন, হায়ার এডুকেশন আরবান রুরাল কেমন, গ্রাম এবং শহরে কেমন, ওই জিনিসটা আমরা জানতে পারি। এছাড়াও আমরা সামারাইজেশন ইউজ করেছিলাম। সামারাইজেশন যদি দিয়ে যে কোনো ভেরিয়েবল সম্পর্কে আমরা সামারি ইনফরমেশন পেয়ে থাকি,
ওটার অবজারভেশন কেমন, ওটার মিন কেমন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন, ওটার মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। আমরা যদি এটার সাথে ডিটেল ইউজ করি তাহলে ওটার সম্পর্কে আমরা ডিটেলস ইনফরমেশন পেয়ে থাকি। এটার সাথে আমরা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে থাকি, যেমন স্কিউনেস, কার্টোসিস, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, সাম অফ সাম অফ ওয়েট কত হবে। এরপর আমরা যদি এটাকে ওয়েট অ্যাডজাস্ট করতে পারি, এটার সাথে ওয়েট অ্যাডজাস্ট করতে পারি। এরপর আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে নিয়ে জাস্ট আমরা ওই একটা ভেরিয়েবলকে উপর ডিপেন্ড করে ভেরিয়েবল গুলোকে ভাগ করি, যেমন HS6 এই জিনিসটা হলো এরিয়া। এরিয়া দিয়ে আমরা সলভ করতে পারি সামারাইজেশন অফ WB4। WB4 কে সামারাইজেশন করব কিসের উপর ডিপেন্ড করে? H6 এরিয়া। আরবান এরিয়ার মধ্যে WB4 মানে এইজের রেশিওটা হবে এইরকম। রুরালের মধ্যে ওমেনের এইজ ক্যাটাগরিটা হবে এইরকম। জাস্ট এখানে দেখতে পাচ্ছি শহরের এভারেজ মিন হচ্ছে 29.92, আর গ্রামের এভারেজ এইজ হচ্ছে 29.97। গ্রামের এভারেজ এইজটা একটু বেশি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শহরে 9.48 আর গ্রামে 9.70। তার মানে আমরা বুঝলাম গ্রামের মধ্যে এইজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি, ভেরিয়েন্স বেশি, ভ্যারাইটি বেশি। গ্রামের মধ্যে বিভিন্ন এইজের ওমেন রয়েছে, আর শহরের মধ্যে ভেরিয়েশনটা তুলনামূলক কম। তাদের গড় বয়স গ্রামে থেকে কম, গ্রাম থেকে শহরে মহিলাদের গড় বয়স কম, গ্রামের মহিলাদের গড় বয়স বেশি। গ্রামের মধ্যে মহিলাদের এইজ ভেরিয়েশন অনেক বেশি, অনেক বৃদ্ধ মহিলা রয়েছে, অনেক ইয়ং। নেক্সট আমরা আরো দেখেছিলাম, ওইখানে সামারাইজেশন দেখেছিলাম, কোড বুক ইউজ দেখেছিলাম। সামার কি যে কোনো একটা ভেরিয়েবল উপর ডিপেন্ড করে জিনিসটা দেখেছিলাম হলো HS6। শুধুমাত্র যদি আমরা আরবান এরিয়া রাখি, আরবান বা রুরাল এরিয়া রাখি, তাহলে আমরা যদি HS6টা এখন দেখি কোড বুক, এখানে শুধুমাত্র আরবান এরিয়া রয়েছে। এখন আর বাকি সব ড্রপ হয়ে গেছে। তাহলে আমরা এটাকে যদি এখন সামারাইজেশন করব, জাস্ট আরবান এরিয়ার জন্য সামারাইজেশন হবে। এখন আমরা আরবানে শুধু ক্ষান্ত হব না, আমরা আরবানের মধ্যে স্পেসিফিক ভাবে কোনো একটা জিনিস দেখতে চাই, যেমন HS7টা হচ্ছে ডিভিশন। ডিভিশনটা আসলে কিভাবে আছে ওটা তো আমরা জানি না, দেখতে হবে। কোড বুক, ডিভিশন, এই যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। আমি জাস্ট দেখতে চাচ্ছি শহরের, আমাদের ছিল কারা শহরে যারা আছে, বরিশাল শহরে যারা আছে তাদের সামারি করতে চাই। আমি অন্য কারা সম্পর্কে ইন্টারেস্ট না। বরিশালের শহরের মধ্যে যারা থাকে তাদের আমরা সামারি করতে চাই, তাদের বয়সের ইয়াটা কেমন হবে। জাস্ট এই যে আমরা সামারাইজেশন এখন দিলে জাস্ট বরিশালে যাদের বয়সের টোটাল 894 জন ইন্ডিভিজুয়াল রয়েছে, তাদের গড় বয়স হচ্ছে 29.79978। তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এবং মিনিমাম এইজ দেখতে পাচ্ছি আমরা। এইটা ছিল আমাদের গত ক্লাসের সামারি। এখন আমরা সার্ভে সম্পর্কে, এখানে বিভিন্ন ধরনের সার্ভে সম্পর্কে দেখেছিলাম। এখন সার্ভে ওয়েটের বিভিন্ন টাইপ রয়েছে: ইম্পর্টেন্স সার্ভে ওয়েট, ফ্রিকোয়েন্সি সার্ভে ওয়েট, ইম্পর্টেন্স সার্ভে ওয়েট, প্রিসিশন ওয়েটেড অ্যানালাইটিক্যাল সার্ভে ওয়েট, আরেকটা হলো প্রপোর্শনাল সার্ভে ওয়েট। ফ্রিকোয়েন্সি ওয়েট, ইম্পর্টেন্স ওয়েট, অ্যানালাইটিক্যাল ওয়েট,
আরেকটা হচ্ছে প্রপোর্শনাল সার্ভে, প্রপোর্শনাল ওয়েট, ওইটাকে আমরা সার্ভে ক্ষেত্রে ইউজ করে থাকি। এখন ওয়েটের জিনিসটা আমরা কিভাবে, ওয়েটের প্রয়োজনটা কি হয়, ওইটা আমরা যদি বুঝতে চাই একটা এক্সাম্পল ধরতে পারি। যেমন আমরা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল হিসাবে নিতে পারি, আপার ক্লাসে যারা রয়েছে, এটা বাংলাদেশের না, হয়তো যে কোনো একটা দেশের যে কোনো ভাবে, জাস্ট একটা এক্সাম্পল। আমাদের তিন ধরনের ক্যাটাগরির মানুষ রয়েছে। যারা আপার ক্লাস, তাদের ইনকাম অনেক বেশি; যারা মিডল ক্লাস, যাদের ইনকাম মোটামুটি; যাদের লোয়ার ক্লাস, তাদের ইনকাম অনেক কম। এখন পার ডে আপার ক্লাসের ইনকাম হলো 100 USD, মিডল ক্লাসের ইনকাম হচ্ছে 50 USD, আর লোয়ার ক্লাসের ইনকাম হচ্ছে 10 USD। তাহলে তাদের আহ গড় ইনকাম কত হবে একটু আপনারা একজন বলেন তো। 100 প্লাস 50 প্লাস 10/3 কত হয়? তিপ্পান্নর কাছাকাছি, 53 পয়েন্ট সামথিং বা এরকম কিছু। হ্যাঁ, 53 সামথিং। এখন এখন আমি একটা সার্ভে করলাম, ওই সার্ভেতে আমি বললাম আমরা সেম সংখ্যক 10 জন করে আমরা রিচ মানুষ নিব, 10 জন করে মিডল ক্লাস মানুষ নিব, 10 জন করে গরিব খুঁজে বের করব, পুয়ার মানুষ নিব। তাদেরকে নিয়ে আমরা এই অ্যানালাইসিসটা করব। অ্যানালাইসিস করতেছি কি, 10 জন করে গরিব নিছি, 10 জন করে সমান সংখ্যক বিভিন্ন ইকোনমিক্যাল ক্যাটাগরির মানুষ নিয়েছি, নিয়ে আমি একটা ইকোনমিক্যাল সার্ভে করতেছি। এখন ওই সার্ভের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা টোটাল অ্যান্সারটা পাচ্ছি হলো এভারেজ 53.33 USD, এরকম কিছু একটা। এখন আমি বলে দিলাম, এই আমি যেই শহরে সার্ভে করতেছি ওই শহরে আপার ক্লাস মানুষ আছে শতকরা 10% মানুষ হলো অনেক বড় লোক, আর 40% মানুষ হলো মিডল ক্লাস, আর 50% মানুষ হলো লোয়ার ক্লাস। এইটা আমি কোন একটা ধরুন আমাদের সেন্সাস থেকে ইনফরমেশনটা পেলাম। সেন্সাস বলতে আমাদের যে আদমশুমারিটা হয়, পুরো দেশের সব মানুষের ডাটা কালেক্ট করা হয়, ওই ধরনের বড় কোন একটা সার্ভে, ওই সার্ভে গুলো বেশি রিলেবল হয়। তো ওই সার্ভে থেকে আমি জানতে পারলাম ওই শহরে বড়লোক মানুষ আছে শতকরা 10%, মিডল ক্লাস আছে 40%, আর গরিব বা পুয়ার মানুষ আছে শতকরা 50%। তখন আমাদের একটা ওয়েট ইউজ করা লাগবে। আমরা যে 10 জন নিয়েছিলাম, ওই 10 জন রিপ্রেজেন্ট করে ওই শহরের মাত্র 10% মানুষকে, আর সেম ভাবে গরিব যে 10 জন নিয়েছিলাম, ওই 10 জনের রিপ্রেজেন্ট করে ওই শহরের 50% মানুষকে। তাহলে তাকে আমার বেশি ওয়েট দিতে হবে। আর যাকে আমরা মিডল ক্লাস নিয়েছিলাম, ওই মিডল ক্লাস 1 জন বা 10 জন বা তাদের এভারেজটা রিপ্রেজেন্ট করে মোট জনসংখ্যার বা ওই শহরের 40% মানুষের। এখন এই জিনিসটাকে আমরা যদি নেই, তাহলে আমরা আপার ক্লাসের ইনকাম ছিল কত, 100, 100 ইন্টু 0.1, 50 ইন্টু 0.4, 10 ইন্টু 10 ইন্টু হবে কত হয় ভাই, একটু দেখেন তো একজন, 10 ইন্টু 0.5। একজন আমাকে একটু অ্যান্সারটা বলবেন। আমি যদি ভুল করে না থাকি তাহলে 35 USD, যেখানে আমরা সার্ভে ওয়েট ইউজ না করাতে টোটাল আমরা জিনিসটা জানলাম এখানে 53.33 USD, কিন্তু আমরা সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করার পর জিনিসটা দেখলাম মাত্র 35 USD। জি বলুন। 35 এসছে। হ্যাঁ, আমার এক্সাম্পল কি আপনারা বুঝতে পেরেছেন?
সার্ভে ওয়েটটা অ্যাডজাস্ট করলে রেজাল্টটা কেমন হয়, আর সার্ভে ওয়েট অ্যাডজাস্টটা না করলে রেজাল্টটা কতটুকু চেঞ্জ হয়ে যেতে পারে? যারা ভাইয়া বুঝেছেন এই তারা একটু হ্যান্ড সার্ভে রাইজ করুন। ভাই জি বলুন। কাইন্ডলি আবার একটু রিপিট করবেন? ও, ভাইয়া এই আচ্ছা আমি সার্ভে আবার রিপিট। ওয়েবসাইটে কি দেওয়া থাকবে? আচ্ছা, সার্ভে ওয়েট দেওয়া থাকবে কিনা ওইটা আমি পরে বলছি। এই সার্ভে ওয়েটটা কেন করি ওই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন? আমি আসতেছি ওইদিকে। ভাই স্ক্রিনটা একটু দেখাইলে আর একটু বুঝতে সুবিধা হতো, যদি স্ক্রিনটা একটু দেখা যেত। আমি এখানে একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা হলো, একটা শহরের মধ্যে আমি গেলাম, ওইখানে আমি আহ 10 জন বড়লোক মানুষ খুঁজে বের করলাম, 10 জন মিডল ক্লাস মানুষ খুঁজে বের করলাম, আর 10 জন লোয়ার ক্লাস মানুষ খুঁজে বের করলাম। ওই 10 জন মানুষের অ্যাভারেজটা নিলাম, গড়ে তাদের আয় হচ্ছে 100 USD। ওই মিডল ক্লাসের মানুষদের আয়ের অ্যাভারেজটা নিলাম, তাদের গড়ে আয়টা হলো $50। আর লোয়ার ক্লাস মানুষের আয়টা নিলাম, ওইটা হলো $10। তাহলে সোজা হিসাব, তা আমরা 3 গ্রুপে পেয়েছি, সবার এভারেজ জানি, ওইটাকে জাস্ট 3 দ্বারা ভাগ করে দিলে, যোগ করে 3 দ্বারা ভাগ করে দিলে এভারেজটা পেয়ে যাব। গড়ে ওই শহরের মানুষের আয় হলো 53.33%। সবাই অনেক বড় লোক, মিডল ক্লাসের উপরে সবাই। জিনিসটা এমন রেজাল্ট চলে আসছে কারণ যারা আপার ক্লাসে আছে তাদের ইনকাম অনেক বেশি। এখন বাস্তবে দেখা যায় আপার ক্লাস যাদের ইনকাম অনেক বেশি, ওই ধরনের মানুষের সংখ্যা খুবই কম। ওই ধরনের সংখ্যা হাতে গোনা। আর যারা লোয়ার ক্লাস বা যারা গরিব তাদের সংখ্যাই বেশি। এখন আমি ওই ইনফরমেশন জানতে হলে আমার ওয়েটটা জানবো কিভাবে? ওয়েটটা জানবো আমরা যে কোনো বড় কোনো সার্ভে থেকে, যেমন সেন্সাস ইনফরমেশন থেকে আমরা জানতে পারি। সেন্সাস বলতে আমি আদমশুমারিকে বোঝাচ্ছি। আদমশুমারি বা বড় টাইপের যে সকল সার্ভে হয়ে থাকে, ওইখান থেকে আমি জানতে পারলাম আমি যে শহরের মানুষদের নিয়ে ইকোনমিক্যাল ডাটাগুলো অ্যানালাইসিস করছি, ওই শহরের মানুষের মধ্যে আপার ক্লাস মানুষ হলো 10%। তাহলে 100/10 মানে হলো 0.1, একের মধ্যে 0.1। আপার ক্লাস হলো মাত্র 10%, মিডল ক্লাস হলো 40%, আর লোয়ার ক্লাস হচ্ছে মাত্র 50%। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এখন আমি যে কাজটা করব, আমরা যেই 10 জনকে নিয়েছি ওই 10 জনের মধ্যে ওই 10 জন রিচ মানুষ যারা বড় লোক আছে, তারা আমার ওই শহরের মাত্র 10% মানুষকে রিপ্রেজেন্ট করে। আর মিডল ক্লাস যে 10 জন নিয়েছি, ওই 10 জন আসলে 40% মানুষকে রিপ্রেজেন্ট করে। সেম ভাবে মাত্র 10 জন যে গরিব মানুষকে নিয়েছিলাম, ওই 10 জন রিপ্রেজেন্ট করে 50% মানুষকে। এটা যদি আমি আগে থেকে জেনে যেতাম তাহলে আমার যে কাজটা করা লাগতো, আমি বড় বড় লোক নিতাম সবচেয়ে কম, মিডল ক্লাস নিতাম এর থেকে একটু বেশি, আর গরিব নিতাম সবচেয়ে বেশি। আমি তো সার্ভে আগে করে ফেলছি, এখন ওইটাকে অ্যাডজাস্ট করতে হলে আমার ওয়েট ইউজ করা লাগবে। আমরা টোটাল তো আমরা বড় লোক যে সংখ্যক নিয়েছিলাম, মিডল ক্লাস সেম সংখ্যক নিয়েছিলাম, গরিবও সেম সংখ্যক নিয়েছিলাম। এখন ওদের ওয়েটটা দ্বারা গুণ করে দিব। যেমন বড় লোক ছিল কত, 100, 100 ইন্টু তার ওয়েট, 100 ইন্টু তার ওয়েট। এটাকে যদি আমরা আরেকভাবে লিখতে পারি, যেমন লেখা যায় হলো 100 ইন্টু 10% ছিল, তাহলে 100 ইন্টু 10 প্লাস 50। 50 ছিল তাদের ইনকাম, মিডল ক্লাস মানুষের ইনকাম। মিডল ক্লাস মানুষের ওয়েট কত, 40%। প্লাস যারা লোয়ার ক্লাস মানুষের ইনকাম হলো 10 US ডলার, তাদের ওয়েট হচ্ছে 50। এখন তাদের টোটাল যা হবে একে ভাগ করে দিতে পারি, ভাগ তাদের ওয়েটের সাম কত, 10, 10 প্লাস 40 প্লাস 50। ক্লিয়ার? তাহলে সার্ভে ওয়েট ইউজ করার পরে আমরা দেখতে পাচ্ছি তাদের গড় আয় হচ্ছে
মাত্র $35, কিন্তু সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করার আগে আমরা পেয়ে গেছিলাম 53.33 US ডলার। হিউজ পার্থক্য। কারণ অল্প কিছু বড়লোক মানুষ থাকার কারণে তাদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমরা তো জানি বড়লোক মানুষ আছে অল্প কিছু, তো তাদেরটা ওয়েট অ্যাডজাস্ট করা লাগবে। এটা হলো আমাদের ওয়েট অ্যাডজাস্ট করার কারণ। ওয়েটটা আমরা এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ করে থাকি। আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের ওয়েটের নাম শুনেছি। কোন ওয়েট কখন ইউজ করে থাকি, কোন পার্সপেক্টিভকে ইউজ করে থাকি, কোনটার ক্ষেত্রে ভেরিয়েন্সটা অ্যাডজাস্ট করা হয়েছে, কোনটার ক্ষেত্রে ভেরিয়েন্সটা অ্যাডজাস্ট করা হয়নি, ওটার কিছু এক্সাম্পল আপনাদের এখানে দেওয়া আছে। আমরা আজকে আলোচনা করব হলো পি ওয়েট সম্পর্কে। পি ওয়েটটা ইউজ করা হয় সাধারণত সার্ভে ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে। সার্ভে ডাটা অ্যানালাইসিস ক্ষেত্রে বা ন্যাশনাল হেলথ সার্ভে, বিডিএসএস একটা ন্যাশনাল হেলথ সার্ভে, এই ধরনের ন্যাশনাল হেলথ সার্ভের ক্ষেত্রে বা যে কোনো সার্ভে ডাটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে পিওএটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, আমরা সার্ভেটা কিভাবে অ্যাডজাস্ট করে থাকি ওইটা আমরা আজকে শিখবো। এখানে আমাদের ডাটার শুরুতে পিডব্লিউ, পি প্রপোর্শনাল ওয়েট, প্রপোর্শনাল ওয়েটটা কি হবে? ওয়েট ভেরিয়েবলটা হচ্ছে ডব্লিউএম ওয়েট, আর প্রাইমারি স্যাম্পলিং ইউনিটটা হচ্ছে WM1। আর স্টাটা হচ্ছে HS7A। এখন সার্ভে সেটটা কিভাবে করে এই জিনিসটা আমরা একটু যদি দেখি, বিষয়টা হবে, আমাদের ডাটাটা আমি রিড করে নিচ্ছি। আহ ডাটাটা রিড করার পরে আমার শুরুতে হবে সার্ভে সেট, SBY সেট। সার্ভে সেট দেওয়ার পরে আমাকে দিতে হবে থার্ড ব্রেকেট। এটা আবার আমি রিপিট করছি, কারণ এইটা আপনারা ভুল করবেন। আপনারা ফার্স্ট ব্রেকেট দিয়ে কোডটা রান দিবেন, দেখবেন রান করে না। থার্ড ব্রেকেট ইউজ করে লাগবে। থার্ড ব্রেকেট ইউজ করে আমার প্রপোর্শনাল ওয়েটটা হবে, প্রপোর্শনাল ওয়েট লিখতে পারি অথবা পি ওয়েট লিখতে পারি। শুধু পি ওয়েট লিখতে, PW লিখলে এই জিনিসটা হয়ে যাবে, বা প্রপোর্শনাল ওয়েটও লিখতে পারি। PW ইকুয়াল আমার ওয়েটটা কি আছে, WM ওয়েট, ওমেন স্যাম্পলিং ওয়েট, এই যে এখানে লেখাই আছে, লেভেলই লেখা আছে ওমেন স্যাম্পলিং ওয়েট। জাস্ট থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপর আমাদের কমা দিতে হবে। প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, PSU। আমাদের PSUটা কি ছিল? আমি ধরেন PSU জানি না, জাস্ট PSU লিখে সার্চ দিই, এই যে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট। প্রাইমারি স্যাম্পলিং ইউনিটের নামটা ছিল PSU। আহ যদিও আমরা এখানে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হিসাবে WM1 ইউজ করতেছি, জাস্ট WM1 হিসাবে ইউজ করতে পারি, কিন্তু এই ডাটার ক্ষেত্রে PSUটাই প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হিসাবে কাজ করতেছে। সেম ভাবে এখানে স্টাটা কি হবে? STA, এই যে স্টার্টাম, এখানে স্টার্টামটা স্টার্টা ভেরিয়েবল হিসেবে কাজ করবে। তো আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখতেছি। স্টার্টা, স্টার্টার পরে আমরা এইচএস 7, HS7A, আর WMটা বড় হাতের হবে, আমার ভেরিয়েবলের নামটা বড় হাতে আছে। জাস্ট এই যে আমার হয়ে গেল। আমরা যদি আমাদের সার্ভে ওয়েটটা অ্যাডজাস্ট হয়ে থাকে তাহলে আমরা এই ধরনের একটা লেখা দেখতে পাবো। এখন আমরা যদি সার্ভে ওয়েটটা, ওই যে আমি যেটা বললাম এখানে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট হিসাবে PSU আছে, ওইটা যদি করি PSU, প্রাইমারি স্যাম্পলিং ইউনিট আসলে আছে হলো PSU, আর স্টাটা আছে হলো স্টাটাম, STA।
এখন আপনাদের যেটা উল্লেখ করা থাকবে আপনারা ওইটা দিয়ে সার্ভে ওয়েটটা অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, সার্ভে ওয়েটটা আমার অ্যাডজাস্ট করা হলো। সার্ভে ওয়েটটা অ্যাডজাস্ট করার পরে আমরা ইম্পর্টেন্ট ওয়েট শিখেছিলাম। আমরা যদি ট্যাব 778 ট্যাব HH7 আমরা এই ধরনের রেজাল্ট পাই, কিন্তু আমরা যদি ট্যাব HH7 ইম্পর্টেন্ট ওয়েট হিসাবে WM ওয়েটটা ইউজ করি, আমরা রেজাল্টটা ডিফারেন্ট ডিফারেন্ট পাবো। এটার মধ্যে কিছু ডিফারেন্স দেখতে পাবো। এখন সার্ভে ওয়েট সেট করার পরে সার্ভে ওয়েট সেট করার পরে আমরা এই জিনিসটাই জাস্ট সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করার জন্য SBY, তারপর আমরা জাস্ট ক্লোন ইউজ করব। নেক্সট আমরা ট্যাব ট্যাব দিয়ে যেটা লিখবো ওটা সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করে আমাকে রেজাল্টটা দিবে, ট্যাব HH7। আমরা দেখতে পাচ্ছি সেম রেজাল্ট দিয়েছে। 0. এখানে প্রপোর্শন দিয়েছে, তার মানে হলো 0.538, তার মানে হচ্ছে 5.38। এই যে 5.38, 0.1944, তার মানে হলো 19.44। একই রেজাল্ট, সেম রেজাল্ট দিচ্ছে দুইটার ক্ষেত্রেই। ইম্পর্টেন্ট ওয়েটের ক্ষেত্রে যে রেজাল্টটা আমরা পেয়ে থাকি সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করার পর আমরা সেম রেজাল্টটা পেয়ে থাকি। আমরা সেম ভাবে আমরা আরেকটা কাজ করেছিলাম, বাইভেরিয়েট টেবিল অ্যানালাইসিস করেছিলাম। বাইভেরিয়েট টেবিলের ক্ষেত্রেও আমরা যেটা ইউজ করেছিলাম, ট্যাব দিয়ে আমরা দুইটা ভেরিয়েবলের নাম দিয়েছিলাম, যেমন HS6, তারপর আমরা দিয়েছিলাম হলো উই লেভেল, এডুকেশন লেভেল সম্ভবত। আচ্ছা, আমরা এই ধরনের একটা টেবিল পেয়েছিলাম। আমাদের জাস্ট সার্ভে ওয়েট অ্যাডজাস্ট আমার করা আছে, আমি জাস্ট লিখবো SBY, তারপর আমাদের আগের কোডটা বাইভেরিয়েট অ্যানালাইসিস, জাস্ট সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করে আমাকে রেজাল্টটা দিয়েছে। এখানে এখানে প্রপোর্শন দিয়েছে রেজাল্টের মধ্যে। এখন সার্ভে ওয়েটটা ক্লিক করে কিভাবে করতে হয়, সার্ভে ওয়েটটা ক্লিক করে যদি কিভাবে করতে হয় ওটা যদি আমি দেখাই, আমাদের যেতে হবে স্ট্যাটিস্টিক্স, সার্ভে ডাটা অ্যানালাইসিস। সার্ভে ডাটা অ্যানালাইসিসে যাওয়ার পর আমাদের যেতে হবে সেট আপ অ্যান্ড ইউটিলাইজ, ডিক্লার সার্ভে ডিজাইন ফর ডাটা সেট। এখানে আমার প্রাইমারি স্যাম্পলিং ইউনিটটা সিলেক্ট করতে হবে। আমাদের প্রাইমারি স্যাম্পলিং ইউনিটটা কি ছিল, WM1। আমি জাস্ট এই জিনিসটা লিখতে হবে, অথবা খুঁজে বের করে WM, ভেরিয়েবলের নামটা অবশ্যই যা আছে তাই লিখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। তারপর স্টাটা, আমরা স্টাটা হিসাবে কি ইউজ করতেছি ওই জিনিসটার ওই ভেরিয়েবলের নামটাও আমার লিখতে হবে। এখানে আমার স্টাটা ছিল হলো HS4, 7A। নেক্সট আমার যে জিনিসটা করতে হবে, আমার ওয়েটটা দিতে হবে। এইখানে আমার মেইন থেকে যেতে হবে ওয়েটসে গিয়ে আমার স্যাম্পলিং ওয়েট ভেরিয়েবলের নামটা সিলেক্ট করতে হবে। আমার স্যাম্পলিং ওয়েট হিসাবে আমি ইউজ করছি WM ওয়েট। জাস্ট WM ওয়েটটা সিলেক্ট করে দিলে তারপর আমাকে জাস্ট ওকে দিতে হবে। এই যে আমার সার্ভে ওয়েটটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সার্ভে ওয়েট অ্যাডজাস্ট সম্পর্কে কি আপনারা বুঝতে পেরেছেন? সার্ভে ওয়েট অ্যাডজাস্ট কিভাবে করতে হয় এইটা শেখাটা খুব জরুরি। সার্ভে ওয়েট কিভাবে অ্যাডজাস্ট করতে হয় না বুঝলে আমি আবার রিপিট করব। জি আকাশ ভাই, আপনি বলুন। হ্যাঁ ভাই, ওই ওখানে হচ্ছে WM ওয়েট, এইটা আমি বুঝবো কি করে, কিংবা এটা কোথায় আচ্ছা, পাবো? আহ ওইটা আমি বুঝবো কিভাবে, ওইটা আমাদের প্রতিটা সার্ভের পরে BDSS সার্ভের একটা রিপোর্ট দেয়। ওই রিপোর্টে ওরা স্যাম্পলিং ইউনিট হিসাবে কি ইউজ করেছে, স্টাটা হিসাবে কি ইউজ করেছে, প্রাইমারি স্যাম্পলিং ইউনিট এর ওরা কি ভেরিয়েবল ইউজ করেছে, ওইটা ওরা এখানে উল্লেখ করেই দেয়। আমরা ওইসব রিপোর্ট থেকে জানতে পারবো।
এখন এটা কিভাবে তৈরি করে ওটা যদি কোশ্চেন করেন, ওইটা হলো বা বিভিন্ন আগের যে সার্ভে রয়েছে বা বিভিন্ন সেন্সাসের যে রিপোর্ট রয়েছে, ওইখানে বিভিন্ন এক্সপার্ট টিম থাকে। ওই এক্সপার্ট টিমরা ওইটাকে অ্যানালাইসিস করে ওই সার্ভেটা ঠিক করে, এইটার জন্য সার্ভে এত হবে, ওইটার জন্য সার্ভে এত হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে ভাই। ওই সার্ভে ভেরিয়েবলটা আগে থেকে ক্রিয়েট করা থাকে। বড় যেসব সার্ভে বড় বড় যেসব সার্ভে হয়, ওইসব সার্ভে ওরা ওদের রিপোর্টে উল্লেখ করে দেয় আমাদের সার্ভে ছিল এটা। পূজা ঘোষ আপু, আপনি কি কিছু বলতে চান? ভাইয়া পুরো ব্যাপারটা আর একবার একটু সামারি দিলে ভালো হয়। সার্ভে কিভাবে করতে হয় নাকি সার্ভে এর গুরুত্ব কি? আচ্ছা কিভাবে ভাইয়া, করতে হয়? আচ্ছা, সার্ভে কিভাবে করতে হয়, জাস্ট আপনি যদি ক্লিক করেন, আপনার যদি কোড লিখতে সমস্যা হয়, কোডটা খুবই সহজ, কোডটা তো আমি দিয়ে দিব। তারপর আপনি শুরুতে যাবেন হলো স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এ যাওয়ার পরে আপনার সার্ভে ডাটা অ্যানালাইসিস এ যেতে হবে। তারপর সেট আপ অ্যান্ড ইউটিলাইজ ডিক্লার সার্ভে ডিজাইন ফর ডাটা সেট। এই ডাটা সেটের জন্য সার্ভে ডিজাইনটা কি ছিল ওইটা আমি ডিক্লার করে দেব। পরবর্তীতে আবার প্রতিবার সার্ভে ওয়েট দেওয়া লাগবে না, আমি এস বি ওয়াই লিখে জাস্ট কোডটা লিখে দিব। আমার প্রাইমারি স্যাম্পলিং ইউনিটটা আমি এখানে, প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে যে ভেরিয়েবলটা ছিল ওইটাকে এখানে ক্লিক করব। স্টার্টার যে ভেরিয়েবলটা ছিল ওইটাকে এখানে ক্লিক করব। তারপর আমাকে ওয়েট দিতে হবে, আমাকে মেইন থেকে যেতে হবে, ওয়েটে ক্লিক করা লাগবে। ওয়েট ক্লিক করলাম, জাস্ট স্যাম্পলিং ওয়েট ভেরিয়েবলটাকে এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে। আমি এখান থেকে স্যাম্পলিং ভেরিয়েবলটাকে খুঁজে সিলেক্ট করে দিতে পারবো, অথবা আমি লিখতে পারবো, কিন্তু টাইপ করতে অবশ্যই ভেরিয়েবলের নাম যা রয়েছে সেম তাই লেখা লাগবে। আপার কেস বা লোয়ার কেস হলেও এটা কেস সেন্সিটিভ, এই কারণে রান করবে না। তো আপনি চাইলে এটাকে ভেরিয়েবলের নামটা কপি করেও পেস্ট করতে পারেন। যদি আপনি লিখতে গিয়ে আপার কেস বা লোয়ার কেস বা একটা স্পেস বেশি পড়ে যায়, তাহলে এই জিনিসটা রান করবে না। জাস্ট তারপর ওকে ক্লিক করতে হবে। আমার সার্ভে ওয়েট অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি কি ক্লিয়ার হয়েছেন আপু? জি ভাইয়া, বুঝতে পারছি। আর এইটা আমরা ইউজ করব যখন আমাদের সার্ভেটা করা হয়ে যাবে, এরপর আমরা প্রিভিয়াস কোনো রিপোর্ট থেকে দেখব যে এর পার্সেন্টেজটা কম বা বেশি, ওই সময় আমরা এই সার্ভে ওয়েটটা ইউজ করব, তাই তো? হ্যাঁ, সার্ভে ওয়েটটা আমরা অ্যাডজাস্ট করি হলো মূলত আমাদের ওইটার আমরা কোন ভেরিয়েবলকে কতটা গুরুত্ব দিচ্ছি ওইটাকে ঠিক করার জন্য। সার্ভে ওয়েটটা ঠিক করার অনেক ধরনের পদ্ধতি রয়েছে, আমি জাস্ট একটা পদ্ধতির কথাই বললাম। প্রিভিয়াস কোনো ডাটা থেকে বা সেন্সাস ডাটা থেকে, বা এমন হতে পারে আমরা সেম যেই সার্ভেটা করছি ওই সার্ভেটা আমরা প্রতি বছর করি। আমরা প্রতি বছর করি, দেখলাম প্রতি বছরই আমাদের রিপোর্টের অ্যান্সার গুলো একই রকম, কিন্তু হঠাৎ করে এই বছরের রেজাল্টটা অন্যরকম, বা অন্য কিছু হতে পারে। তো আমরা আগের ডাটাগুলোর ভিত্তিতে আমরা একটা ওয়েট অ্যাডজাস্ট করতে পারি। আহ, এটা বিভিন্ন এক্সপার্ট টিম বসে ওইটা নিয়ে আলোচনা করে তখন সার্ভে ওয়েটটা কি হবে ওইগুলা তখন তারা এক্সপার্টরা ঠিক করে থাকে মূলত বিভিন্ন সার্ভেতে। আর আমরা সাধারণত যেটা করি, বড় কোনো একটা সার্ভেকে ফলো করি। সাধারণত বড় সার্ভেতে অনেক বেশি স্যাম্পল থাকে, ওটার ইররের পরিমাণ অনেক কম থাকে। ফর এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, উম, যেমন আমি 5 জনের ডাটা নিয়েছি, 5 জনের মধ্যে একজন 100-100 পেল, তাহলে তাদের গড় স্বাভাবিকভাবে যত হওয়ার কথা ছিল তার চেয়ে একটু বেশি হবে। কিন্তু আমি 5 জনের ডাটা নিয়ে যদি 5,000 মানুষের ডাটা নিতাম, 5,000 মানুষের মধ্যে একজন এক্সট্রিম ভ্যালু যদি 100 হয়, ওইটা আমার গড়কে তেমন বেশি প্রভাবিত করবে না। আমার এক্সাম্পল কি বুঝতে পেরেছেন? আমি মনে হয় খুব কঠিন এক্সাম্পল দিয়ে ফেলছি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আহ আচ্ছা, এরপর আমরা যে বিষয়টা যাব তা হলো মাল্টিপল রেসপন্স। মাল্টিপল রেসপন্স থাকলে আমরা ওইটাকে কিভাবে হ্যান্ডেল করব। মাল্টিপল রেসপন্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের একটা প্যাকেজ ডাউনলোড করা লাগবে। প্যাকেজ ডাউনলোড করার ক্ষেত্রে আমরা জিনিসটা যদি যাই, সার্ভে সেট ক্ষেত্রে আমরা রো, আমরা গতকাল যেটা করেছিলাম
বাইভেরিয়েট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা রো পার্সেন্টেজ, কলাম পার্সেন্টেজ ইউজ করেছিলাম। সেম ভাবে আমরা যদি পিয়ারসন টেস্ট করি, প্রপোর্শনাল টু পিয়ারসন টেস্ট অথবা কাই স্কোয়ার টেস্ট করা যায়। কাই স্কোয়ার টেস্ট সার্ভেয়েটের ক্ষেত্রে করা যায় না, এই কারণে আমরা পিয়ারসন টেস্ট করে থাকি, পিয়ারসন কাই স্কোয়ার টেস্ট। আর যদি আমরা সাধারণভাবে লিখতাম, জাস্ট আচ্ছা, বাইভেরিয়েট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা যদি রো দিই, রো পার্সেন্টেজ দিবে আমার। আরবানের মধ্যে আরবানের মধ্যে টোটাল মানুষের মধ্যে প্রাইমারি এডুকেশন আছে 11.86 মানুষের, হায়ার এডুকেশন আছে হলো 26.75% মানুষের। সেম ভাবে আমরা যদি এটাকে রো কলাম দেই, তাহলে আমরা কলাম ওয়াইজ পাবো। আমরা যদি কাই লিখি, কাই স্কোয়ার টেস্ট আমাদের রেজাল্ট দিবে। কাই স্কোয়ার টেস্ট হতে হবে, এটার পি ভ্যালু হবে এত। এখন সার্ভেয়েট অ্যাডজাস্টের ক্ষেত্রে আমরা যদি এস বি ওয়াই, এখানে কাই স্কোয়ারটা অ্যালাউ না, এখানে আমাকে দিতে হবে কাই স্কোয়ারের পরিবর্তে পিয়ারসন। এখানে পিয়ারসন কাই স্কোয়ার টেস্ট দিচ্ছে, আমার কাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এত, এফ টেস্টের ভ্যালু হচ্ছে এত, পি ভ্যালু এত, ডিগ্রিস অফ ফ্রিডম হলো 2.35। যদি এটাকে আমাকে প্রাইম নাম্বারে কনভার্ট করা লাগবে, ডিগ্রিস অফ ফ্রিডম হবে এত, পি ভ্যালুর মানটা, এফ ভ্যালুর মানটা হবে এত, পি ভ্যালুর মানটা হবে এত। আমরা এইভাবে অ্যানালাইসিস করতে পারি। এখন আমরা যেটা বলতেছিলাম, আমরা মাল্টিপল রেসপন্স যদি থাকে, ওইটার ক্ষেত্রে আমাদের একটা প্যাকেজ ডাউনলোড করতে হবে। আমি ডাটাটাকে আবার লোড করে নিচ্ছি। আমাদের প্যাকেজটার নাম হচ্ছে এমআর ট্যাব, মাল্টিপল রেসপন্স ট্যাব। মাল্টিপল রেসপন্স টেবিলের জন্য আমার যে প্যাকেজটা লাগবে ওটার নাম হচ্ছে এমআর ট্যাব। আমরা যদি লিখি এস আর সি সোর্স, সোর্সটা হবে কি ইনস্টল, এস টি এ ডাবল এমআর ট্যাব। এই যে পার্সেন্টেজ অফ কমপ্লিট, প্যাকেজটা ডাউনলোড হচ্ছে। প্যাকেজটা ডাউনলোড হওয়ার পরে আমার তো অলরেডি ডাউনলোড থাকার কথা, আমার যে কাজটা করতে হবে, আমরা নতুন আরেকটা ডাটা সেট নিয়ে কাজ করছি। এই ডাটা সেটটা আপনাদের দিয়ে দেওয়া হবে। এই ডাটা সেটের মধ্যে মাল্টিপল রেসপন্স রয়েছে। মাল্টিপল রেসপন্স বলতে এখানে সবাইকে অপশন দেওয়া হয়েছে, আপনি কি আইসক্রিম পছন্দ করেন কি নাকি করেন না, চকলেট পছন্দ করেন করেন না, অথবা মাল্টিপল রেসপন্স কোশ্চেন গুলো থাকে নিচের এগুলোর মধ্যে আপনি কোনটা কোনটা পছন্দ করেন। আপনি জাস্ট আইসক্রিমের মধ্যে সিলেক্ট করলেন অথবা আইসক্রিম সিলেক্ট করলেন না, চকলেট সিলেক্ট করলেন অথবা চকলেট সিলেক্ট করলেন না, বিস্কিট সিলেক্ট করলেন অথবা বিস্কিট সিলেক্ট করলেন না। এইভাবে আপনি অনেক ধরনের অপশন ছিল, জাস্ট অপশন গুলোর মধ্যে আপনি কোনোটা চাইলে সিলেক্ট করতে পারেন অথবা সিলেক্ট না করতে পারেন। ওই ধরনের মাল্টিপল রেসপন্সের ক্ষেত্রে আমার মাল্টিপল রেসপন্সের ডাটাটা হচ্ছে এই যে এইরকম। ব্রাউজে গিয়ে যদি আমরা ডাটাটা দেখি, এই যে জাস্ট অর্ডার ওয়ানটা ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, অর্ডার টুটা ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, এইভাবে আর কি বিভিন্ন ডাটা আছে। একাডেমিক ডিসিশন, কমপ্লিট সিলেবাস, বিফোর এক্সাম, এক্সামের পূর্বে সিলেবাসটা কি কমপ্লিট করা হয় কিনা, প্রোগ্রামিং কোর্স আছে কিনা, কোর্স প্ল্যান আগে থেকে জানানো হয় কিনা, ডিসিপ্লিন মেনটেন করা হয় কিনা। এই ধরনের বিভিন্ন কোশ্চেনের মাল্টিপল রেসপন্সের কোশ্চেনের অ্যান্সার নেওয়া হয়েছে। এখন এইটা আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, এই জিনিসটা আমরা দেখব। এটা কোডটা খুবই ইজি, এমআর ট্যাব। এমআর ট্যাব দেওয়ার পরে আমার ভেরিয়েবল গুলো সিলেক্ট করতে হবে, অর্ডার 1, অর্ডার 2, অর্ডার 3, অর্ডার 4,
order 5, 6, 7, just 8, 9, 10, 11, 12, 30, 40, 50, 60, 70, 80, 90, 20, 21, 22, 23, 24, 25, 26, 27. জাস্ট ওকে। এই যে আমার এটা অনেক ছোট, ডিসপ্লেটা অনেক ছোট। এই যে আমার রেজাল্টটা হচ্ছে এরকম। আমরা মাল্টিপল রেসপন্স থাকলে এইভাবে অ্যানালাইসিস করতে পারি। এখন এক্সপোর্ট রেজাল্টটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি? এটাকে আমরা এক্সেল শিট আকারে এক্সপোর্ট করতে পারি, ওয়ার্ড ফাইল আকারে এক্সপোর্ট করতে পারি, অথবা পিডিএফ ফাইল আকারে এক্সপোর্ট করতে পারি। ওইটার আমি বিভিন্ন টাইপ রয়েছে, আপনারা নিজেরা অন্য কোনো টাইপ ইউজ করতে পারেন। জাস্ট আমি এখানে দুইটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। যেমন আমাদের একটা রেজাল্ট বেরিয়েছিল, ছোট একটা রেজাল্ট নেই, ছোট একটা রেজাল্ট, যেমন এই যে আমাকে শুরুতে যেটা করতে হবে, পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে। তারপর রাইট ক্লিক করার পরে কপি টেবিল নামে যে অপশনটা আসবে ওইটা সিলেক্ট করতে হবে। কপি টেবিলে যাওয়ার পরে আমার যেটা, আমি যদি ওয়ার্ডে যাই, জাস্ট আমি এটাকে পেস্ট করতে পারি, অথবা এক্সেলে যদি যাই, এই যে এক্সেলে আমি এই টেবিলটাকে পেস্ট করতে পারি। কপি করে এভাবে এক্সেলে ডাটাটা আমি নিয়ে যেতে পারি। অথবা আমার আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আহ আমি আরেকটা প্যাকেজ ডাউনলোড করতে পারি। এটা আমাদের একটা একটা প্যাকেজ এই কাজে হেল্প করে। এটার জন্য আমাকে সোর্স SRC লিখতে হবে, তারপর ইনস্টল লিখতে হবে, তারপর প্যাকেজের নামটা লিখতে হবে। প্যাকেজের নামটা হচ্ছে SDocs, SDoc, SASDOC। প্রথমে SSC, তারপর হলো ইনস্টল, তারপর SSDoc। আমি যদি রান দেই আমার প্যাকেজটা ডাউনলোড হবে। অলরেডি আমার প্যাকেজটা ডাউনলোড করা আছে। আপনাদের প্যাকেজটা ডাউনলোড হতে হয়তো 5-10 মিনিট বা একটু বেশি সময় লাগতে পারে। এখন ওই প্যাকেজটা দিয়ে আমাদের কাজটা হবে কি, আমার শুরুতে লিখতে হবে অ্যাস ডক, ও ডিওসি। প্যাকেজ ইনস্টল হচ্ছে, ল্যাপটপ অনেক স্লো। অ্যাস ডক ট্যাব, ইউজ করে আমাকে যেতে করতে হবে, ভেরিয়েবলের নামটা দিতে হবে। AC7 রিপ্লেস। আমার প্যাকেজটা ইনস্টল হতে সময় লাগছে, এই কারণে আমার কোডটা রান হচ্ছে না। একটু ওয়েট করুন। হ্যাঁ, জাস্ট আমি রেজাল্টটা পেয়ে গেছি। আমার কোডটা হবে SDoc। আমি আবার যদি বলি SDoc ট্যাব, দিয়ে আমার ভেরিয়েবলের নামটা হবে, ভেরিয়েবলের নামটা ছিল HS7, যেটা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট সম্পর্কে যে ভেরিয়েবলে পেয়ে থাকি, রিপ্লেস। জাস্ট ক্লিক করলে আমি এইখানে একটা, আমি অপশন দেখছি ক্লিক ওপেন ফাইল, মাই ফাইল ডক নামে একটা ফাইল হয়েছে। এখানে যদি আমি ক্লিক করি আমি একটা ডক ফাইল পাবো। এই যে আমার টেবিলটা খুব
সুন্দর একটা ফরম্যাটে আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছে। এইভাবে আমরা রেজাল্টটা বের করতে পারি চাইলে। এই ক্ষেত্রে আমাদের একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। প্যাকেজ ইনস্টলে সম্ভবত নেটওয়ার্ক ইন্টারনেট লাগতে পারে। ও, তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাল্টিপল রেসপন্স কিভাবে ভেরিয়েবল ক্রিয়েট করে। আমার এই পর্যন্ত লেকচার আপনারা বুঝতে পেরেছেন? মাল্টিপল রেসপন্স কিভাবে অ্যানালাইসিস করতে হয়? ভাইয়া প্যাকেজ ইনস্টলেশনটা আবার একটু বলা যাবে? প্যাকেজ ইনস্টলেশনের জন্য কোড আছে, এসএসসি, তারপর ইনস্টল, তারপর প্যাকেজের নামটা। হ্যাঁ আকাশ ভাই, আপনি বলুন। ভাই আমরা হচ্ছে মাল্টিপল রেসপন্সের জন্য হচ্ছে এমআরটি ট্যাব ইউজ করছি, এমআর ট্যাব। হ্যাঁ আর এইটাই তো বোধহয় পিয়ারসন টেস্ট। হ্যাঁ, পিয়ারসন টেস্ট, পিয়ারসন কাই স্কয়ার টেস্ট আমরা করেছিলাম বাইভেরিয়েট অ্যানালিসিসের ক্ষেত্রে। এইটা কি মাল্টিপল রেসপন্সের জন্য? না না, এটা আসলে মাল্টিপল এটা রেসপন্সের জন্য না, ওটা বাইভেরিয়েন্ট টেবিলের জন্য আমরা করেছিলাম। আচ্ছা, ওইটা যদি আরেকটু করতেন ভাই, ওইখানে একটু কনফিউশন। ওইখানে আমরা কাই ইউজ এরকম করবো। কাই ইউজ করলে সাধারণ বাইভেরিয়েট ক্ষেত্রে আমরা কাই ইউজ করব, সিএচআই। কোডটা আচ্ছা দেখলে আপনি বুঝতে পারবেন। আর যখন আমরা সার্ভেট অ্যাডজাস্ট করব তখন আমরা সিএচআই, কাই স্কয়ার টেস্টটা যদি দেই তাহলে এটা রান করবে না। এখানে কাই স্কয়ার টেস্ট কোনো অপশন নেই আর কি, বাই ডিফল্ট এইভাবে তৈরি। তো আমরা এখানে কাই না ইউজ করে পিয়ারসন ইউজ করব, জাস্ট এতটুকুই। ওইখানে পিয়ারসন কাই স্কয়ার টেস্টের রেজাল্টটা দিবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সার্ভেট না থাকলে, আমি আবার বলি, সার্ভেট না থাকলে আপনি ইউজ করবেন কাই, শুধু কাই, কাই স্কয়ার টেস্টের জন্য। আর সার্ভেট এস বি ওয়াই ইউজ করে যেটা লিখবেন ওইখানে আপনার ইউজ করতে হবে শুধু পিয়ারসন, কাই না, শুধু পিয়ারসন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যে এখন প্যাকেজটা ইনস্টল করলাম, ওই প্যাকেজটার নামটা যদি আরেকবার বলতেন। প্যাকেজটা আপনাদের ইয়ে দেওয়া থাকবে, লেকচারে থাকবে। আর এখানে প্যাকেজটার নাম ছিল আমাদের এস ডক, ASDOC। আমাদের কোডটা হচ্ছে এটা। আমি আপনাদের প্রোফাইলও দিয়ে দিব, সমস্যা নেই। আমরা নেক্সট টপিকে যাই। আমাদের মোটামুটি আজকের টপিকটা শেষ, কিন্তু আমি আপনাদের এক্সট্রা একটা জিনিস দেখাতে চাই, যেটা এক্সেলে মাল্টিপল রেসপন্সের জিনিসটা, তো ভেরিয়েবলটা তো এখানে বাই ডিফল্ট তৈরি করা আছে। এখন যদি মাল্টিপল রেসপন্স, আমরা সাধারণত যেই টুল গুলো ইউজ করি এটা হলো গুগল শিট বা গুগল ফর্ম ইউজ করি। গুগল ফর্মে আমরা যদি ডাটা কালেক্ট করি, আমরা মাল্টিপল রেসপন্সের কোশ্চেনও অনেক সময় কালেক্ট করেছিলাম। যেমন আমার এখানে একটা মাল্টিপল রেসপন্স কোশ্চেন আছে, এটা একটা গুগল ফর্মের কোশ্চেন। আপনার কাছে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক রাজনীতির মূল ইস্যুগুলো কি কি, এখানে অনেকগুলো মাল্টিপল কোশ্চেন রয়েছে, অপশন রয়েছে। যেমন ক্ষমতার অপব্যবহার, কেউ চাইলে এটাকে যদি মনে করে সঠিক তাহলে এটা ক্লিক করবে, না হলে এটাকে আনচেক করবে। দাঙ্গা হাঙ্গামা, জাতীয় রাজনৈতিক দলের প্রভাব, ভয়ঙ্কর গেস্ট রুম কালচার, সাধারণ শিক্ষার্থীর উপর মানসিক চাপ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সহিংসতা, নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতা। আচ্ছা, এখন এইটা একটা মাল্টিপল কোশ্চেন। এই মাল্টিপল কোশ্চেন গুগল ডাটার মাধ্যমে, এটা আপনাদের স্টার্টার কোর্সের অন্তর্ভুক্ত নয়, আমি মনে করলাম আপনাদের এটা দেখানো উচিত। কারণ হলো আমরা কোবো বোর্ড বা ওই ধরনের প্যাকেজ, ওই ধরনের টুল গুলো তেমন ইউজড না। আমরা মূলত গুগল ফর্মের মাধ্যমে যে কোনো ডাটা, সার্ভের জন্য ডাটা বা নিজের থিসিসের জন্য ডাটা গুলো গুগল ফর্মের মাধ্যমে কালেক্ট করি। তো ওই ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সারটা, মানে আমরা যে এক্সেল শিটটা পাবো ওইখানে এই ধরনের একটা ভেরিয়েবল আসবে। এখানে যেমন এইটা একজন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেছেন, উনি মনে করছে ক্ষমতার অপব্যবহার, দাঙ্গা হাঙ্গামা, জাতীয় রাজনৈতিক প্রভাব, এই সবগুলো উনি যাই যেগুলো ক্লিক করছে সবগুলো রয়েছে। আরেকজন মনে করতেছে সাংগঠনিক রাজনীতি ক্যাম্পাসের মধ্যে নেতৃত্ব সৃষ্টির সুযোগ তৈরি করে, আর কোনো কিছু ওনার কাছে সঠিক মনে হয়নি। এখন এইটাকে আমার ভিন্ন ভিন্ন অপশনের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে। ওইটা তো গুগল শিট থেকে সরাসরি ক্রিয়েট করে না, ওইটা আমার নিজের করা লাগবে। তখন আমার কি করা লাগবে, আহ
যেমন আমার এই এই যে কলামটা আমি দেখছি, এই কলামটা আমি গুগল শিটের থেকে এক্সেল শিট কনভার্ট করলে জাস্ট এই জিনিসটা পাবো। এখন আমার এটাকে আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগবে। ওইখানে আমরা যেমন ভেরিয়েবল 1, ভেরিয়েবল 2 এগুলোকে সবগুলোকে আমার ট্যাবের মাধ্যমে অ্যানালাইসিস করেছিলাম। এখন তো এখানে ভেরিয়েবল একটা মাত্র, জাস্ট কমা কমা দিয়ে লিখে ফেলছে। কিন্তু ওইটাকে আমি আলাদা করব কিভাবে? ওটার জন্য আমার যে কোডটা হচ্ছে তা হচ্ছে ইফ এস ইজ ইরর, ISERR, তারপর সার্চ। সার্চ লিখে আমার শুরুটা হচ্ছে B1। B1 হচ্ছে আমরা যেই কলামে যে জিনিসটা খুঁজছি। আমার এখানে অপশনে ছিল ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, নেতৃত্ব তৈরিতে সুযোগ সৃষ্টি করে, ক্ষমতার অপব্যবহার করে, রাজনীতি, সাংগঠনিক রাজনীতি। আহ আমি যে অপশনটা খুঁজছি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, কোথায় খুঁজছি? শিট ওয়ানে। আহ শিট ওয়ান লাগবে না, জাস্ট এই যে এইখানের আহ এইখানের মধ্যে আমি খুঁজছি এইটা আছে কিনা। যদি জিরো হয়, থাকে, তাহলে জিরো। আর যদি না থাকে তাহলে জিরো, থাকলে ওয়ান। জাস্ট ক্লিক করলাম, এখানে নাই, জিরো। সেম ভাবে আমি এটাকে যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি, ক্লিক করে টেনে নিয়ে আসি, তাহলে কি হবে? জাস্ট নেতৃত্ব তৈরি, সুযোগ সৃষ্টি, এখানে ওয়ান, বাকি সব জিরো, কারণ উনি এটাই মাত্র সিলেক্ট করেছিলাম। এখানে আমি একটু ক্লিয়ার করি। এখানে আমি ডলার সিম্বল ইউজ করেছি। ডলারটা আমি ইউজ করেছি ওয়ান এর ক্ষেত্রে। জাস্ট এখানে সি ঠিক থাকবে, সি চেঞ্জ হবে, আহ কিন্তু ওয়ান ফিক্স থাকবে। যেমন 1 নাম্বার রো, এটা ফিক্স। এখানে আমি যদি দেখি, এক এখানে বি ছিল কিন্তু ওয়ান ছিল, বি সি হয়ে গেছে কিন্তু ওয়ানই আছে, মানে এটা চেঞ্জ হবে না। ডি আছে, ওয়ানই আছে, মানে যেইটার আগে ডলার ইউজ করবো ওইটা চেঞ্জ হবে না। 1 নাম্বার রো, রো ফিক্স আছে, আমি এই রোতে আমি চেক করতে চাই। পরে আরেকটা যদি দেখি, আমরা এর আগে ডলার ইউজ করেছি, মানে 1 নাম্বার এই কলাম, এই কলামের মধ্যে আমি চেক করব। এই কলামের মধ্যে আমি শুরুটা হবে, আমরা কি ফাইন্ড করতে চাই? উইথ টেক্সট। কোন টেক্সটের মধ্যে থেকে? আমরা এই যে এই কলাম থেকে সার্চ করতে চাই। এখন আমরা যদি এইটাকে ড্র্যাগ করে পুরোটা নিয়ে আসি, জাস্ট এখানে এই যে ডবল ক্লিক করলেই ওটা হয়ে গেছে। জাস্ট এখানে 608টা ডাটা ছিল। এরকম আমাদের যদি 2000 ডাটাও থাকে, আমরা জাস্ট এটাকে অ্যানালাইসিস করতে পারবো। আমাকে শুরুতে যেতে হবে, আমি আবার একটু বলি। শুরুতে লিখতে হবে ইফ, তারপরে ইজ ইরর, লজিক্যাল টেস্ট আর কি। ইফ এর মধ্যে লজিক্যাল টেস্ট করতেছি। সার্চ দিব, কি খুঁজবো আমি? আহ এই যে এই কলামে যে লেখাটা আছে, এই সেলে যে লেখাটা আছে, কোথায় খুঁজবো? এই সেলের মধ্যে থেকে খুঁজবো। এই সেলের মধ্যে থেকে, লাল রঙের যে সেল রয়েছে, এই সেলের মধ্যে থেকে খুঁজবো। যদি থাকে, যদি না থাকে তাহলে জিরো, যদি থাকে তাহলে ওয়ান। জাস্ট ওকে। তারপর এটাকে ড্র্যাগ করে রাইটে নিয়ে যাব, ওই লাস্ট পর্যন্ত নিয়ে যাব। তখন আমার ভিন্ন ভিন্ন ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট এটা আমরা স্টার্টার থেকে লোড করে এখন এমআর ট্যাব ইউজ করে আমরা এটাকে স্টার্টার থেকে অ্যানালাইসিস করতে পারবো। আজকের আমাদের লাস্ট টপিক রয়েছে, আমরা বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে ডাটা রয়েছে আমাদের কাছে। ওই ডাটাকে আমরা কিভাবে, ওই ডাটা সম্পর্কে আমরা একটু সামারি দেখবো। আহ বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে, জাস্ট আমি ডাটাটা লোড করলাম। এখানে ম্যাক্স ভেরিয়েবল আমাকে ইউজ করতে হবে, কারণ 5000-এর বেশি ভেরিয়েবল এখানে রয়েছে। সেট ম্যাক্স বার, সেট ম্যাক্স বার ইউজ করলে আমরা ভেরিয়েবলটা সেট করতে পারবো।
সেট ম্যাক্স ভার। স্টাটা ম্যাট্রিক্স হ্যাভ নট বিন ক্লিন। স্টাটা ম্যাট্রিক্সটা আমাকে ক্লিন করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এটাকে যদি আবার শুরু থেকে অন করে অফ করি। আমাকে শুরুতে ইউজ করতে হবে সেট ম্যাক্স বার। তারপর হলো আমার ম্যাট্রিক্সটা ক্লিয়ার ছিল না, এই কারণে আমার ডাটাটা রান হচ্ছে না, কোডটা রান হচ্ছিল না। আমি জাস্ট অন করে অফ অফ করে অন করলাম। আহ, তো আমাকে শুরুতে সেট ম্যাক্স ভেরিয়েবল করতে হবে, তারপর আমার ডাটাটা লোড লোড করতে হবে। আমরা যে কোনো ডাটাকে লোড করার পর আমাকে শুরুর কাজ হচ্ছে আমার ভেরিয়েবল গুলো দেখা। আমি এখানে ভেরিয়েবল গুলো আছে, যেমন বিভিন্ন ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবল গুলোর মধ্যে আমি যে ভেরিয়েবলটা সম্পর্কে দেখতে চাই, যেমন ওমেন ইন্ডিভিজুয়াল স্যাম্পলয়েড, ওমেন এইজ সম্পর্কে জানতে চাই। এইজ অফ দা হাউজহোল্ড হেড, হাউজহোল্ড হেড এর বয়স কত, এটা যদি আমার জানতে চাই, এটার জন্য শুরুতে আমাকে কোড বুক দিতে হবে, সিও। এখানে দেখলাম এইখানে কোনো মিসিং ভেরিয়েবল নেই, তাহলে আমরা ট্যাব ইউজ করি। ট্যাব ইউজ করলে যদি আমরা এইজ, তাহলে আমি দেখলাম এটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না, এটা একটা নিউমেরিক ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখানে যদি আমরা এইজ ইন 5 ইয়ার গ্রুপ, এটা একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এটাকে যদি আমরা ট্যাব ইউজ করি, এই ভেরিয়েবল সম্পর্কে আমরা জানতে পারি। সেম ভাবে আমরা ট্যাব ইউজ করে মাল্টিপল ইনফরমেশন সম্পর্কে জানতে পারি, যেমন বাইভেরিয়েট টেবিল তৈরি করতে পারি। এইজ গ্রুপ, এইজ গ্রুপের সাথে যেমন আমরা দেখতে পারি, যেমন কি দেখতে পারি, ডিভিশন। এইজের সাথে ডিভিশনের একটা বাইভেরিয়েট টেবিল তৈরি করলাম। 15 থেকে 19 বছর বয়সে বরিশালের মানুষ কতজন, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা, এভাবে টেবিল গুলো আমরা রেজাল্ট থেকে বাইভেরিয়েট টেবিল তৈরি করতে পারি। বাইভেরিয়েট টেবিলের আমরা রো ওয়াইজ বা কলাম ওয়াইজ পার্সেন্ট দেখতে পারি। জাস্ট এখানে আমাদের দিতে হবে রো, রো ওয়াইজ দিল। আমি যদি কল লিখি, সিওএল কলাম, আমরা যদি কাই স্কোয়ার টেস্ট করতে চাই, CHI, জাস্ট কাই স্কোয়ার টেস্টের রেজাল্ট আমাকে দিচ্ছে। আমরা যদি রো এন্ড কলাম দুইটা একসাথে লিখতে চাই, তাহলে আমার রো ওয়াইজ এন্ড কলাম ওয়াইজ দুইটাই দিচ্ছে। রো ওয়াইজ, কলাম ওয়াইজ হলো একেবারে থার্ড নাম্বার যেটা আছে 18.44। তো মানে হলো আমার বরিশাল ডিস্ট্রিক্টের মধ্যে এত বছর এত বছর এত বছরের মানুষ আছে, এত 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 পার্সেন্ট, টোটাল 100%-এর মধ্যে এত পার্সেন্ট, এত পার্সেন্টের মধ্যে এত পার্সেন্ট। সেম ভাবে আমরা যদি সেল ইউজ করি, জাস্ট সেল ওয়াইজ পার্সেন্টেজ দেবে, মানে টোটাল মিলে 100%, প্রত্যেকটা সেলের টোটাল মিলে 100%। সেম ভাবে আমরা সার্ভে ওয়েট অ্যাডজাস্ট করে এই কোড গুলো ইউজ করে আমরা সার্ভে ওয়েট
করার পরে এইগুলোর রেজাল্ট কেমন হবে এই জিনিসগুলো আমরা দেখতে পারি। সেম ভাবে আমরা সামারাইজেশন করে ডাটার ভেরিয়েবল সম্পর্কে আরো ইনফরমেশন জানতে পারি। আহ এইগুলোই তো আমরা দেখেছিলাম গতকালের ক্লাসে। তো আমরা এইরকম যে কোনো ডাটা যদি আমাদের দেওয়া হয় ওই ডাটাকে আমরা এক্সপ্লোর করতে পারবো, ওই ডাটা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানতে পারবো। এইটাই ছিল আজকের আমাদের ক্লাসের মূল বিষয়। আহ আজকের মতো ক্লাস এখানেই শেষ। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা জাস্ট 5 মিনিটে কোশ্চেন গুলো শেষ করতে পারি। হ্যাঁ, পূজা ঘোষ আপু, আপনি বলুন। ভাইয়া আমার ওই স্ট্যাটাতে যখন আমি যাচ্ছি আপনি কোনো ফাইল রান করার পরে ভেরিয়েবলটা সার্চ দিতে পারছেন, কিন্তু আমার ওইখানে ওই অপশনটা আসতেছে না। মানে আপনার তো ফার্স্টে ভেরিয়েবলস আসছে, এরপর প্রপার্টিস আসছে, কিন্তু আমার ওইটা আসছে না। এই যে ডান আহ, পাশে, ডান পাশে। এই যে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এখানে কমান্ড উইন্ডো আছে, রেজাল্ট উইন্ডো আছে। এই যে কমান্ড উইন্ডো, ধরেন কমান্ড উইন্ডোটা আমি কেটে দিলাম, নাই আমার। উইন্ডোতে হ্যাঁ, যাবেন, কমান্ড উইন্ডোতে ক্লিক করবেন, সরি কমান্ড উইন্ডো, রেজাল্ট উইন্ডো, রেজাল্ট উইন্ডো দিলে রেজাল্ট উইন্ডো চলে আসবে। ভেরিয়েবল, যেমন এই যে ভেরিয়েবলটা আমি কেটে দিলাম, আমারটা এখন নাই। আপনারটা যেরকম নাই আমারটা নাই। জাস্ট আমি ভেরিয়েবলটা ক্লিক করলে ভেরিয়েবল উইন্ডোটা চলে আসবে। ক্লিয়ার? জি উইন্ডোতে ভাই। যাবেন, ভেরিয়েবলে ক্লিক করবেন জাস্ট। আর কারো কোনো প্রবলেম? ভাই আরেকটা কথা, আমরা হচ্ছে আমরা হচ্ছে স্ট্যাটাতে আমরা জি, প্যাকেজ ডাউনলোড দিছি, তো আমরা হচ্ছে ওইটা কি নতুন কোনো ডাটা ফাইল ইনস্টল করার পর যখন লাগবে তখন বারবার কি প্যাকেজ ডাউনলোড দিতে হবে, নাকি না না, প্যাকেজটা বারবার একবার ডাউনলোড করা ডাউনলোড লাগবে দিলে না, আমি? জাস্ট একবার ডাউনলোড করলে হবে। আমি আপনাদের দেখানোর জন্য আবার ডাউনলোড করেছি, আমার ডাউনলোড করা ছিল, এই কারণে আমার সময় বেশি লেগেছে। জিনিসটা প্রবলেম হয়। বারবার ডাউনলোড করা লাগবে না, জাস্ট একবার ডাউনলোড করলে হবে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আহ অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আপনারা ধৈর্য ধরে এই অনেকক্ষণ সময় এই ঠান্ডার মধ্যে আমাদের সাথে যুক্ত ছিলেন। আহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।